ক্যাপিটাল এবং যেটার এগেইনস্টে আমরা ক্যাপেমটা করেছি। আমি তার আগে একটু এখান থেকে জাস্ট একটা জিনিস হালকা বুঝিয়ে দেবো, এটা জাস্ট বুঝার দরকার, মানে থিওরিটিক্যালি আর কি। সেটা আমরা জানি যে জাস্ট বুঝলেই হবে, এটা তো কঠিন কিছু না। সেটা হচ্ছে যে আমরা জানি যে রিস্ক অ্যাভার্স আছে, রিস্ক নিউট্রাল আছে, রিস্ক টেকার আছে, তাই না? তিনটা হচ্ছে রিস্কের, মানে আমি ইচ্ছে করলে অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে পারি ফ্রম মাই ইনভেস্টমেন্ট, আবার আমি একটু এর একটু রিভার্স, এত বেশি রিস্ক নিতে চাই না, আবার হচ্ছে রিস্ক নিউট্রাল হতে পারে। তো এইটা হচ্ছে ওই যে আমরা ইউটিলিটি কার্ভ করছিলাম ইসেতে, আপনার ওই যে যখন ডিমান্ড কার্ভের ক্ষেত্রে ইউটিলিটি কার্ভ করছিলাম, তো এইখানেও জাস্ট ইউটিলিটি কার্ভের মতোই আছে। এইখানে হচ্ছে ধরেন এই যে ই গ্রাফে এ কিন্তু ধরেন মোটামুটি রিস্ক অ্যাভার্স টাইপের, অর্থাৎ হচ্ছে যে তার যে স্যাটিসফ্যাকশন সে এইটুকের মধ্যেই থাকতে চায়, কিন্তু এইটুকের মধ্যে থাকলেও কিন্তু এবং রিস্ক এবং রিটার্ন আমরা জানি গোস টুগেদার, এটা সবসময় একসাথে মুভ করে। সে কিন্তু এই কার্ভেই থাকবে, কিন্তু এই কার্ভে থাকলেও তাকে যদি সে যদি এই পয়েন্টে রিস্ক নেয় তাহলে তাকে রিটার্ন দিতে হবে এইটুকু। আবার সে যদি এই পয়েন্টে রিস্ক নেয় তাকে রিটার্ন দিতে হবে, ঠিক সে কিন্তু রিস্ক অ্যাভার্স তুলনামূলকভাবে দেখেন। আবার সে এই ভদ্রলোকের এই এই গ্রাফটা যেটা আছে সে কিন্তু আরেকটু ওর চেয়ে ও আরেকটু বেশি রিস্ক টেকার। তাহলে এই ক্ষেত্রে এইখানে দেখেন সে কিন্তু এই কার্ভের মধ্যে মুভ করবে। তাকে যদি মনে করেন যে এই ই কার্ভে সে যখন এইটুক রিস্ক নিচ্ছে, এইটুক রিস্ক নিচ্ছে, রিটার্ন এইটুক, আর সে এইটুক রিস্ক নিচ্ছে, তার রিটার্ন কিন্তু আরেকটু বেশি, সে আরেকটু এই রিটার্ন বেশি চাচ্ছে। দাদা হ্যাঁ দাদা এটা কত পেজ নাম্বার, কত এটা বস গ্লেমস এর বই, এটা হচ্ছে গ্লেমস এর হচ্ছে 8 নাম্বার পেজ দেখতেছি। এটা জাস্ট বুঝার জন্য, এটা খুব একটা না ওদের গিলামের পেজে একটা ভেজাল আছে, তাই না? পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ইফিশিয়েন্ট পোর্টফোলিও, 8 নাম্বার পেজে দেখেন, 8 নাম্বার পেজে শো করতেছে, ঠিক আছে? আচ্ছা এটা আমরা একটু বুঝি জাস্ট, তাহলে আর কিছু না। আমি আসলে আগাবো হচ্ছে এই নিয়ে উইলি নিয়ে, আমি সেটা বোঝাতে চাচ্ছি। তাহলে হচ্ছে যে মানে বিভিন্ন প্রেফারেন্সে বিভিন্ন রকমের ইনফ্যাক্ট আপনার রেট আছে। এই যে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে সে আছে, ঠিক আছে? সে হচ্ছে যে রিস্ক সবচেয়ে কিন্তু ইনফ্যাক্ট হ্যাঁ এখানে মুভ করতেছে, সে একই কার্ভের মধ্যে ইনফ্যাক্ট আমরা মুভ করবো আর কি, ঠিক আছে? রিস্ক অ্যাভার্স বা রিস্ক নিউট্রাল বা রিস্ক এরা, তার চেয়ে তার প্রেফারেন্স বেশি, তার চেয়ে তার প্রেফারেন্স বেশি, এইভাবে করে ইনফ্যাক্ট আমরা মুভ করবো। এটা জাস্ট বুঝালাম যে রিস্ক আপনি কতটুকু টেক করবেন, মানে মার্কেটে যে শেয়ার প্রাইসিং যে ফ্লাকচুয়েশন করতেছে এটা ডিপেন্ড করতেছে আসলে যে কে কতটুকু রিস্ক নেবে। রিস্ক অ্যাভার্স আছে, এখানে রিস্ক টেকার আছে, আবার রিস্ক নিউট্রাল আছে। সো এটার উপর ডিপেন্ড করে ইনফ্যাক্ট মার্কেট প্রাইসিংটা হচ্ছে আর কি। এটা জাস্ট হচ্ছে আপনার মানে পোর্টফোলিওর হচ্ছে যে মানে রিস্ক এবং রিটার্নের ক্ষেত্রে আপনার ইউটিলিটি কার্ভের একটা অংশ আমি বুঝালাম। আচ্ছা এখন আমরা দেখবো মেইনলি উইলিটা দেখবো। উইলিটা আমরা দেখি। উইলিটা কি আবার হয়ে গেল? আচ্ছা আমাদের হচ্ছে দেখতে হবে, আমরা তো একবারে আমরা সেকশন বি টপিক 1 পড়াচ্ছি রিস্ক এন্ড রিটার্ন, সেটাতে হ্যাঁ আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখব। প্রথমে হচ্ছে দেখতে হবে যে আমাদের এক্সপেক্টেড রিটার্নটা কত। এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে যে আপনি একটা স্টক থেকে কত এক্সপেক্ট করেন রিটার্ন, ঠিক আছে? এই এক্সপেক্টেড রিটার্নের উপর বেস করেই কিন্তু আমরা দেখছিলাম যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আমরা নির্ধারণ করি, ঠিক আছে? এক্সপেক্টেড রিটার্ন ন্যাচারালি এখানে আমরা প্রথমে একটা পোর্টফোলিও দেখাচ্ছি, একটা পোর্টফোলিওর এগেইনস্টে হচ্ছে যে আপনার এক্সপেক্টেড রিটার্ন হবে তার যে প্রবাবিলিটি দিয়ে ইনফ্যাক্ট মাল্টিপ্লাই করতে হবে, তারপর হচ্ছে এক্সপেক্টেড রিটার্নটা পাবো। আমরা একটু দেখি আমাদের হচ্ছে যে এক্সপেক্টেড রিটার্ন এবং তার সাথে সাথে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টকের আপনার রিস্কটাকে মেজার করে। বেশি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় তাহলে হচ্ছে রিস্কটা হচ্ছে বেশি, কম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রিস্কটা হচ্ছে কম। তা আমরা একটা একটা উদাহরণ দেখি জাস্ট, ধরেন একটা একটা শেয়ারের এগেইনস্টে আমাদের 5টা সিনারিও আছে, মানে নেগেটিভ রিটার্ন আছে, আবার 0.05 আছে, পসিবল রিটার্ন 5টা পসিবল রিটার্ন আছে, ঠিক আছে?
এইটার এগেইনস্টে হচ্ছে প্রত্যেকটার এগেইনস্টে একটা ওয়েট দিছি যে না এই নেগেটিভ রিটার্ন আসতে পারে হচ্ছে 10% সম্ভাবনা আছে নেগেটিভ রিটার্ন আসার, এইটার আছে 20% সম্ভাবনা। তাহলে এটা হচ্ছে আমার প্রবাবিলিটি, প্রবাবিলিটি কিন্তু 1 হয়, এই যে আমরা 1 পেলাম। তারপরে হচ্ছে আমার এক্সপেক্টেড রিটার্ন হবে হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করলে ইনটু করে টোটাল সাম করলে যেটা হবে সেটা হচ্ছে আমার এক্সপেক্টেড রিটার্ন। অর্থাৎ আমি প্রবাবিলিটি প্রত্যেকটা সিচুয়েশনের প্রবাবিলিটি মাল্টিপ্লাই করে আমি পাইলাম হচ্ছে 0.1। তার মানে হচ্ছে আমার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 10%। কথাটা কিন্তু আমি বলতেছি এক্সপেক্টেড মানে ফিউচার, যখন নাকি এটা আর ডট দিল মানে এটা হচ্ছে ফিউচার আমার, আমি এক্সপেক্ট করতেছি রিটার্ন উইল বি 0.1 মানে 10%। আচ্ছা এটা হচ্ছে কি আমার রিটার্ন। এখন আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে যে আমার এই যে আমি রিটার্ন এক্সপেক্ট করতেছি এটা আসলে ডেভিয়েটেড করতে পারে কোন রেঞ্জে, কত পার্সেন্ট এটা ডেভিয়েট করতে পারে। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বেশি হয় তার মানে হচ্ছে এটা ধরেন 10% এর চেয়ে হঠাৎ করে মনে করেন যে 60% হয়ে যেতে পারে, মানে 10% 16%, সাপোজ 60% যদি হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে হচ্ছে যে আপনার 16% রিটার্ন দিতে পারে। আবার হচ্ছে গিয়ে কি এটা ডাউন ট্রেন্ডে আবার 4% রিটার্ন দিতে পারে, এরকম আর কি। তো এইখান থেকে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করব, অর্থাৎ প্রত্যেকটার এই যে আমার তো হচ্ছে এভারেজ হচ্ছে আমার 10 10 থেকে এই সিচুয়েশনে হইলে আমার কত আসতো, এইটা মাইনাস এইটা আমাকে স্কয়ার করতে হবে ইনটু হচ্ছে আমার প্রবাবিলিটি হচ্ছে 10%। এই প্রত্যেকটার এইভাবে করে 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 আমি পাবো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে তাহলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট স্কয়ার করব, আমরা রুট স্কয়ার করে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো হচ্ছে 6.229। অর্থাৎ 10% রিটার্ন এক্সপেক্টেড রিটার্নের এগেইনস্টে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 6.229। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টকের ক্ষেত্রে, অর্থাৎ আমার এই 6.229 হচ্ছে আমার 10% এর চেয়ে বেশিও হতে পারে, আবার 6% হচ্ছে আমার 10% এর বিলোও হতে পারে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেঞ্জ। আমার ডিসপারশনটা কত, এটা যদি মনে করেন হয়তো 10% তাহলে আমার কি হতো আর একটু বেশি, তার মানে আর একটু রিস্ক বেশি। রিটার্ন যেমন আমার বেশি হতে পারে, আবার নেগেটিভলি যায় তাহলে আমার ওই 10%টা রিটার্নটা নেগেটিভ হতে পারে। তাহলে এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল স্টকের এক্সপেক্টেড রিটার্ন, এবং এটা এক্সপেক্টেড রিটার্ন বের করি আমরা প্রবাবিলিটি দিয়া, এবং এটার এগেইনস্টে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমরা এইভাবে ক্যালকুলেশন করি। সো আমাদের হচ্ছে এই তারপরে আমরা দেখবো হচ্ছে তার এটা এটা তো ক্লিয়ার তাই না, এক্সপেক্টেড রিটার্ন অ্যাজ ওয়েল এজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে আমরা দেখবো হচ্ছে যে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স, অর্থাৎ এখানে একটু খেয়াল করেন যে এইটা আমরা কিভাবে করি। ধরেন দুইটা রিলেটিভ স্টক দেওয়া আছে আপনার, ইনভেস্টমেন্ট এ এবং ইনভেস্টমেন্ট বি। এটা আমরা কোএফিশিয়েন্ট অফ কোভেরিয়েন্স বের করি বেসিক্যালি আমরা রিলেটিভ ইনভেস্টমেন্টের রিস্ক মেজারমেন্টের জন্য। যেমন আপনার এখানে বলা আছে এ ইনভেস্টমেন্টে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন 0.06 আর ইনভেস্টমেন্ট বি তে হচ্ছে 0.18, আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.04 আর ওর আছে 0.06। এখান থেকে কিন্তু আপনি অ্যাপারেন্টলি ইনফ্যাক্ট যেহেতু এই রিটার্ন এবং রিস্ক আছে দুইটাই, অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে না যে পার্টিকুলারলি কোন ইনভেস্টমেন্টের রিস্ক। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কোভেরিয়েন্স বের করতে হবে। সেটাতে হচ্ছে উপরে থাকবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নিচে থাকবে তার এক্সপেক্টেড রিটার্ন। দুইটা স্টকে তখন আমরা একটা রিলেটিভ মেজার করতে পারি। যেমন এখানে হচ্ছে গিয়ে কি আমরা যদি আমরা রিলেটিভ 0.06 হচ্ছে আমাদের হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন আর 0.04 হচ্ছে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা ডিভাইড করলে আমার 0.67 আসতেছে, আর এটা ডিভাইড করলে আসতেছে আমার 0.33। তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এ ইনভেস্টমেন্ট হচ্ছে মাচ মোর রিস্কার দেন বি ইনভেস্টমেন্ট। এটাতে আমি রিস্ক রিলেটিভ রিস্কটা আমি মেজার করতে পারি। কিভাবে মেজার করতে পারি সেটা হচ্ছে উপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নিচে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে এক্সপেক্টেড রিটার্নটা কিভাবে বের করতে হয়, মানে জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিভাবে আসে, এবং আমরা রিলেটিভ দুইটা স্টকের মেজার আমরা কিভাবে করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্সপেক্টেড রিটার্ন। এটা হচ্ছে কিন্তু আমি প্রত্যেকটার ক্ষেত্রে আমি আলোচনা করতেছি হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টক। আচ্ছা এখন আমরা আসবো হচ্ছে আমাদের আসলে এই চ্যাপ্টারের হচ্ছে মেইন হচ্ছে আমাদের পোর্টফোলিও রিস্ক, পোর্টফোলিও চিন্তা করতে হবে। এখন আমরা ইন্ডিভিজুয়াল স্টক থেকে আমরা যাব হচ্ছে যে আমার একটা স্টক না, যখন নাকি আমরা ইনভেস্টমেন্ট করব তখন হচ্ছে অনেকগুলো স্টক আমরা নিতে পারি।
সেই ক্ষেত্রে ওই অনেকগুলো স্টকের হচ্ছে আমি একটা পোর্টফোলিও তৈরি করবো। এটা কেন করব? এটার কারণ হচ্ছে যে ইন্ডিভিজুয়াল স্টক যদি আমাকে গেইন দেয় তো গেইন, লস দিলে তো লস, কিন্তু ওই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য আমার মানে থলেতে আরো পোর্টফোলিও বাড়াইতে হবে, যাতে একটা গেইন একটা লস দিলে আরেকটা গেইন দেয়, আরেকটা গেইন দিলে আরেকটা লস দেয়, অর্থাৎ এভারেজে যাতে আমার মানে রিটার্নটা, এক্সপেক্টেড রিটার্নটা আমার যাতে ঠিক থাকে, সেটা হচ্ছে ইয়া পোর্টফোলিও। পোর্টফোলিওর ক্ষেত্রে পোর্টফোলিও রিস্ক, এবং এখানে একটু খেয়াল রাখতে হবে যে পোর্টফোলিওর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেমন আমরা এর আগে যেমন বের করেছিলাম আমরা যে ইন্ডিভিজুয়াল স্টকের ক্ষেত্রে আমরা বের করছিলাম এই যে এটা 0.67 এবং 0.3, কিন্তু পোর্টফোলিওর ক্ষেত্রে হচ্ছে এই 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 কোভেরিয়েন্সটা আমরা বের করব কিভাবে, এটা বের করতে হবে। এটা কিন্তু দেখেন মানে দেখেন পোর্টফোলিওর কারণে কিন্তু আপনার এই কোভেরিয়েন্সের রিস্কটা কিন্তু কমে গেছে। কিভাবে করছে এটা? এটা হচ্ছে যে ওই দুইটা কোএফিসিয়েন্টের ওই যে আমার ছিল 0.04 এবং 0.06 ছিল না, এটা হচ্ছে আর হচ্ছে তার কোরিলেশন। কোরিলেশন বলতে আমরা কি বুঝি? কোরিলেশন বলতে হচ্ছে আমি একটু পরে দেখাইতেছি। এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ইনভেস্টমেন্ট 1 এর ছিল 0.04 আর বি এর ছিল হচ্ছে 0.06। এখন আমরা যদি এই দুইটা ইনভেস্টমেন্টকে একসাথে একটা পোর্টফোলিওতে নিয়ে আসি এবং তাদের মধ্যে কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট বোঝায় হচ্ছে যে এটা আছে হচ্ছে পজিটিভ 0.8, কোএফিসিয়েন্ট কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট হচ্ছে 1 হবে। যদি ওয়ান বিটুইন ওয়ান মানে মানে ওয়ানের মধ্যে হবে, অর্থাৎ যদি মনে করেন পজিটিভ 1 হয়, তাহলে বোঝা যাবে যে স্টক এ যদি 10% বাড়ে, স্টক বি হচ্ছে পারফেক্টলি 10% বাড়ে, যদি পজিটিভ 1 ইউনিট। আবার যদি নেগেটিভ 1 হয় কোরিলেশনটা, তাহলে আমাদের বুঝতে হবে যে স্টক এ যদি 10% লাভ দেয় আর স্টক তাদের মধ্যে যদি নেগেটিভ 1 হয়, তাহলে হচ্ছে স্টক বি হচ্ছে আমাকে রিটার্ন দিবে হচ্ছে 10%, যদি ও 10% যদি বেশি দেয় আর ও 10% নেগেটিভ দিবে। এটা হচ্ছে আমার নেগেটিভ পারফেক্ট কোরিলেশন, আর আরেকটা বললাম পজিটিভ পারফেক্ট কোরিলেশন। এখন আসলে হয় কি এই দুইটার মধ্যে ইন বিটুইন হয়, আইদার দেখুন মানে প্লাস, এখানে এখানে দেখা গেছে যে প্লাস হচ্ছে 0.8, আবার মাইনাস 0.8ও থাকতে পারতো। তাইলে হচ্ছে এখানে দেখেন এখানে পোর্টফোলিও যখন নাকি আমি এই দুইটা যখন দুইটা স্টক বলবো তখন অবশ্যই একটা মানে এই দুইটার মধ্যে আমার কোরিলেশনটা কি এটা অবশ্যই জানতে হবে, তাইলে আমি বুঝতে পারবো যে আমার কি অবস্থা। তখন হচ্ছে গিয়ে কি দেখেন এই যে 0.04 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং 0.06 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওই যে আমরা আগে দেখছিলাম দুইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে 0.06 এন্ড 0.04 এবং 0.06, এই দুইটা মাল্টিপ্লাইড করতে হবে। মাল্টিপ্লিকেশন হবে হচ্ছে তার কোরিলেশন দিয়া, তাদের মধ্যে কোরিলেশন হচ্ছে 0.8। 0.8 মানে হচ্ছে যে ওর হচ্ছে পারফেক্টলি কোরিলেটেড না, একেবারে পারফেক্টলি যে ও 10% বাড়লে একেবারে সে যে 10%ই বাড়বে আরেকটা স্টক টা না, তার চেয়ে কম 0.8। কিন্তু এটা আবার নেগেটিভও না, এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ ও বাড়লে ও বাড়ে, এ বাড়লে এও বিও বাড়ে, আবার বি বাড়লে এ কমলে বিও কমে, কিন্তু এরা পারফেক্টলি না, মানে 10% হলে 10% না, তার চেয়ে কম, এটা 0.8। তাহলে আমাদের হচ্ছে তাহলে আমাদের এটা এই পোর্টফোলিওতে রিস্ক কি? এই পোর্টফোলিও রিস্ক দেখেন আসলে হচ্ছে 0.00192, অর্থাৎ অথচ আমরা যদি ইন্ডিভিজুয়াল দেখতাম তাহলে এটা কিন্তু অনেক বেশি ছিল। ঠিক আছে, যখন নাকি পোর্টফোলিও করতেছি তখন কিন্তু আমার আমার রিস্কটা কিন্তু কি হচ্ছে, আমার রিস্কটা কিন্তু কমে যাচ্ছে। এইখান থেকে আমরা একটা রিলেশনশিপ পাই, যে কোরিলেশনটা একটু দেখাই দেই। কোরিলেশন হচ্ছে মেজার্স দ্য স্ট্রেংথ অফ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু র্যান্ডম ভেরিয়েবলস। র্যান্ডম ভেরিয়েবলস মানে দুইটা স্টকের আমরা এখানে রিটার্ন বলতে পারি। আর কোরিলেশন কোএফিশিয়েন্ট অলওয়েজ লাইজ হচ্ছে -1 টু +1 এর মধ্যে থাকবে। ঠিক আছে, -1 হলে হচ্ছে যে পারফেক্টলি ইনফ্যাক্ট একটা বাড়লে আরেকটা নেগেটিভ যদি হয় তাহলে একটা 10% বাড়লে আরেকটা 10% কমবে যদি পারফেক্টলি হয়, যদি নেগেটিভ আসে। আর পজিটিভ হলে ওটা 10% বাড়লে এইটাও 10% বাড়ে একবারে যদি 1 হয়। তাহলে হচ্ছে এটা দেখেন একটা জিনিস আমি তাহলে এখানে বুঝলাম, থিওরিটা কি দাঁড়াচ্ছে? থিওরিটা দাঁড়াচ্ছে হচ্ছে যে পোর্টফোলিও যদি আমরা করি তাহলে আমাদের রিস্কটা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ we can diversify our risks through increasing
ইন্ডিভিজুয়াল স্টক ইন দ্য পোর্টফোলিও। তাহলে এইখান থেকেই কিন্তু আপনার আসতেছে হচ্ছে ডাইভার্সিফাইড রিস্ক, অর্থাৎ ইন্ডিভিজুয়াল স্টক যদি আমি বেশি নিতে পারি তাহলে কিন্তু আপনার রিস্কটা কিন্তু আস্তে 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 কমে যাবে। তার মানে হচ্ছে বলতেছি যে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা রিস্কটাকে ডাইভার্স করতে পারি একটা মিনিমাম লেভেলে এবং জিরো লেভেলে নিয়ে যেতে পারি ডাইভার্সিবল রিস্ক, অর্থাৎ যেটা কি আমি মিনিমাম নিয়ে একবার জিরো দিয়ে নিয়ে যেতে পারি, আমি পোর্টফোলিও বাড়ায়া আমার এই রিস্কটাকে একেবারেই মিনিমাইজেশন নিতে পারি। এটাকে বলা হচ্ছে ডাইভার্সিবল রিস্ক অথবা আনসিস্টেমেটিক রিস্ক। কিন্তু আনসিস্টেমেটিক রিস্ক আপনি পোর্টফোলিও বাড়ায় একেবারে জিরো লেভেলে নিতে পারেন, এটা ট্রু। কিন্তু আরেকটা রিস্ক আছে যেটা বলা হয় মার্কেট রিস্ক, অর্থাৎ মনে করেন মার্কেটে যদি মনে করেন একটা মনে করেন যে কিছুদিন আগে হয়ে গেল কোভিড, এইখান থেকে কোনো ইন্ডাস্ট্রি কোনো প্রতিষ্ঠান ইনফ্যাক্ট আনএফেক্টেড হয়েছে এটা বলা যাবে না, প্রত্যেকে এফেক্টেড হয়েছে। এটাকে বলা হইতেছে মার্কেট রিস্ক। হঠাৎ করে একটা যুদ্ধ লাগলো, হঠাৎ করে মনে করেন গ্লোবাল ইকোনমিতে একটা মনে করেন যে একটা অস্থিরতা শুরু হলো, এগুলোকে বলা হচ্ছে কি একটি মার্কেট রিস্ক। আপনি যদিও যদিও আপনি ডাইভার্সিফাইড রিস্ক একেবারে জিরো লেভেলে নিয়ে যেতে পারবেন, কিন্তু আনডাইভার্সিফাইবল বা সিস্টেমেটিক রিস্ক এটা যেটা গ্লোবাল রিস্ক, যেটা মার্কেট রিস্ক, ওটাকে আপনি কখনোই আপনি জিরো লেভেলে নিয়ে যেতে পারবেন না, ওইটাকে আপনাকে কনসিডারে রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে ওকে একটু নিয়ে যাও তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার ডাইভার্সিফাইবল রিস্ক। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এটা আমরা মোটামুটি বুঝলাম, কোভেরিয়েন্সটাও বুঝলাম। এখন পোর্টফোলিও রিটার্নের ক্ষেত্রেও একই অবস্থা। পোর্টফোলিও রিটার্ন হচ্ছে আপনার যেহেতু আরেকটা স্টক আছে, যেমন এখানে বলছে এটা হচ্ছে গিয়া আমাকে হচ্ছে একটু ওয়েটেড করতে হবে, ওই দুইটার রিটার্নের আমাকে কম্বিনেশন করতে হবে। দেখেন a two asset portfolio with 40% in asset A, অর্থাৎ আপনার পোর্টফোলিওতে 40% আছে অ্যাসেট এ এবং তার এক্সপেক্টেড রিটার্ন আপনি আশা করতেছেন 12%। আবার হচ্ছে অ্যাসেট বি আছে যেটা হচ্ছে আপনার টোটাল পোর্টফোলিওর 60% হোল্ড করতেছে এবং সে দিচ্ছে আপনাকে রিটার্ন হচ্ছে 18%। এখন আমি যদি বলি ওই ফুল পোর্টফোলিওতে আপনার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত, তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে আপনার 12% এবং তার ওয়েট পোর্টফোলিওতে কত 40%, 0.4। আর 60% এর ওয়েটের এগেইনস্টে আপনার রিটার্ন রেট হচ্ছে 18%। তাহলে আমি হচ্ছে দেখেন এই দুইটা মিলা কিন্তু আমার হচ্ছে 15.6%, এটা হচ্ছে আমার পোর্টফোলিও রিটার্ন। এখন এই যে আমরা ডাইভার্সিফিকেশন, তার মানে পোর্টফোলিও রিটার্নটা আমরা দেখলাম এবং আমরা দেখলাম হচ্ছে কি আমরা কোভেরিয়েন্সের মাধ্যমে আমরা কিন্তু কি দেখছিলাম, তার পোর্টফোলিও রিস্কটাও কিন্তু আমরা এইভাবে মেজার করতে পারি, ঠিক আছে। এবং যখন নাকি দুইটা স্টকের আপনি বা তিনটা স্টকের যখন রিস্ক মেজার করবেন তখন অবশ্যই আপনার একটা কোরিলেশন একটা ফ্যাক্টর থাকতে হবে। কোরিলেশন ফ্যাক্টর হচ্ছে এই দুইটা স্টকের মধ্যে রিলেশনশিপ, পজিটিভ না নেগেটিভ না 1 নাকি -1 নাকি -0.8 বা +0.8, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এই দুইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুণ করব এবং হচ্ছে তাদের যে মধ্যে যে দুইটা স্টকের মধ্যে বা তিনটা স্টকের মধ্যে যে কোরিলেশন সেটা আমি মাল্টিপ্লাই করলে আমি ওটার রিস্কটা পাবো। এটার রিস্ক এভাবে পাচ্ছি। আর পোর্টফোলিও রিটার্ন আমি পাচ্ছি হচ্ছে যে আমার পোর্টফোলিওতে 40% পোর্টফোলিওতে আমার রিটার্ন কত, 60% পোর্টফোলিওতে রিটার্ন কত, তাহলে আমার দুইটার এভারেজে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমার কত আসতেছে, এটা হচ্ছে 15.6। আচ্ছা তাহলে এই যে এখানে এই গ্রাফটা দিয়ে দাদা হ্যাঁ বলেন আপনি তো পোর্টফোলিও রিটার্নে যাবেন, এটা ক্যালকুলেশনটা এই যে এইটা, হ্যাঁ আমি যদি আমার ইন্ডাস্ট্রির বায়ারদের যে পোর্টফোলিও ধরি, যে 10টা বায়ার আছে, তাদের আমি আমার যে বায়ারের পোর্টফোলিও আমি পার্সেন্টেজ জানি, এর কাছে আমি এত পার্সেন্ট সেল করি, এর কাছে এত টোটাল ভলিউম অফ সেলসের, এবার তার রিটার্নটাও আমি জানি। তখন কি আমি সবগুলোকে এই সূত্র ব্যবহার করে এক্সপেক্টেড রিটার্ন বের করতে সম্ভব? মানে এইখানে তো আসলে স্টক রিটার্নের কথা বলতেছে, আপনি কোনটা বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে এ আর বি দুইটা অ্যাসেট ধরছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার টোটাল পোর্টফোলিওতে যদি মনে করেন আপনি পার্সেন্টেজ পাঁচটা আছে, পাঁচটা পোর্টফোলিওর ক্ষেত্রে আপনি যেটা প্রথমে করতে হবে যে পাঁচটা পোর্টফোলিও ওয়েটটা বের করবেন যে যদি আমি আপনার সেটাই বলছি। হ্যাঁ পারবেন, 100 টাকার ইনভেস্টমেন্ট আছে, 100 টাকা ওই 100টারে আমি 5 জনের আমি ওইটা অ্যাভারেজ করে নিব। হ্যাঁ অর্ডার করে নেবেন,
ওটা ওয়েট করে নিয়ে ওই হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা পোর্টফোলিওর এগেইনস্টে প্রত্যেকটা এক্সপেক্টেড আপনার রিটার্ন কত আপনি হ্যাঁ, রাইট। আনতেছেন, তাহলে হ্যাঁ। আপনি সাম করলেই আপনি এভারেজ রিটার্নটা পেয়ে যাবেন। ওটা তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আচ্ছা। তাহলে এখানে যেটা বলতেছে যে এই যদি আমার এখানে এখানে গ্রাফটার মধ্যে সিম্পল দেখাইছে যে একটা বাড়তেছে আবার একটা কমতেছে, তার মানে সেই ক্ষেত্রে যদি পারফেক্টলি যদি কোরিলেশন হয় তাহলে আপনার ইনভেস্টমেন্টে কোনো লস হচ্ছে না, বেসিক্যালি আপনি সমান সমান থাকতেছেন। এটা জাস্ট হচ্ছে একটা গ্রাফ দিয়ে দিয়েছে আপনি ছিল। আচ্ছা, তাহলে ওই যে আমি সিস্টেমেটিক রিস্ক অলরেডি সিস্টেমেটিক রিস্ক আমি আলোচনা করলাম যে না, আনসিস্টেমেটিকটা আলোচনা করেছি যে আমরা উই ক্যান ডাইভার্সিফাই এবং ফুললি আমরা জিরো করে ফেলতে পারি আমার এই আনসিস্টেমেটিক বা ডাইভার্সিফাই রিস্কটা। ঠিক আছে, মানে ডাইভার্সিফাইবল রিস্ক মানে কি, ধরেন একটা জায়গায় এখানে বলছে যেমন লেবার ম্যানেজমেন্টে কোনো একটা জায়গায় আপনি একটা শেয়ার হোল্ড করতেছেন, ওখানে ধরেন লেবার স্ট্রাইক হচ্ছে, তাহলে কি হচ্ছে আবার আরেকটা জায়গায় লেবার স্ট্রাইক হয় না, ওটাতে আরো লেবাররা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতেছে। সো দেখা গেছে কি যে একটা স্ট্রাইক হয়েছে ওটার মিনিমাইজ করতেছে, আবার আরেকটা যে পোর্টফোলিও হোল্ড করতেছেন ওটা মিনিমাইজ করে ফেলতেছে। তাহলে আমরা আনসিস্টেমেটিক রিস্কটাকে উই ক্যান ডাইভার্সিফাইড এবং এটা অ্যাভয়েডেবল, এটাকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। যেমন এটাকে সংজ্ঞায়িত করা যায় হচ্ছে ইউনিক রিস্ক, ডাইভার্সিফাইবল রিস্ক, অ্যাভয়েডেবল রিস্ক। এটাকে আমরা আনসিস্টেমেটিক রিস্ক বলি। এখন এই কারণেই আপনার অ্যানালিস্টরা দে আর নট কনসার্ন, দেখেন একটু একটু নিচের পোর্টফোলিও দেখি, দেখেন আনসিস্টেমেটিক রিস্ক ইনফ্যাক্ট এত ছিল, কিন্তু আমরা থ্রু ইনক্রিজিং দ্য নাম্বার অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমরা যখন নাম্বার অফ ইনভেস্টমেন্ট বা পোর্টফোলিও বাড়িয়ে ফেলতেছি, মানে 5 করলাম, তারপর 10 করলাম, তারপর 15 করলাম, এখানে কিন্তু আবার বেশি করলে খুব একটা লাভ নাই, কারণ আপনি 100টা করলেন, মানে এখানে যেটা স্ট্যান্ডার্ড যেটা যে 20টা যদি আপনার টোটাল পোর্টফোলিওতে 20টা যদি স্টক থাকে, যদি আপনি সেইভাবে করে মানে ইন্ডাস্ট্রি স্পেসিফিক অনুযায়ী আপনি স্টক নেন, আবার দেখা গেল একই ইন্ডাস্ট্রির 15টা নিয়ে নিয়েছেন, তাহলে হবে না। মানে আপনি ডাইভার্সিফাইবল রিস্ক হচ্ছে আপনাকে চিন্তা করে নিতে হবে। আপনি যদি মনে করেন 20টা স্টক নেন, তাতেই দেখা যাবে যে আপনার দেখেন এটা গ্রাফটা দেখেন আস্তে আস্তে কমতেছে, কিন্তু আপনার একটা পোর্টফোলিওর এগেইনস্টে ছিল এটা, আস্তে আস্তে 5টা হলে কমে গেছে, অর্থাৎ এইটা কিন্তু আপনি নাম্বার অফ ইনভেস্টমেন্ট বাড়ার কারণে আপনার হচ্ছে ইউ ক্যান ডাইভার্সিফাই ইউর রিস্ক এন্ড গোইং টু বি জিরো টেন্ডস টু বি জিরো। ঠিক আছে, এখানে দেখেন এবং এবং তার মানে কি যদি আরো যদি চলে যায় টেন্ডস টু বি জিরো হয়ে গেলে এই যে আপনার শুধুমাত্র একটা রিস্ক থাকতেছে, সেটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, আর এইটুকু হচ্ছে আমার আনসিস্টেমেটিক বা ডাইভার্সিফাইবল রিস্ক। তার মানে আমরা অ্যানালিস্টরা হচ্ছে যখন দেখলো যে থ্রু ডাইভার্সিফাইং ইওর পোর্টফোলিও ইউ ক্যান অ্যাকচুয়ালি রিডিউস ইওর রিস্ক একটা মিনিমাম লেভেল, তখন দে আর নট কনসার্ন অ্যাবাউট আনঅ্যাভয়েডেবল রিস্ক, তারা ওটা নিয়ে আর কনসার্ন না, কারণ যেহেতু আপনি পোর্টফোলিওর মাধ্যমে আপনার রিস্কটাকে জিরো লেভেলে নিয়ে যেতে পারতেছেন, সো আপনি তারা আনসিস্টেমেটিক রিস্ক নিয়ে দে আর নট কনসার্ন। তারা কনসার্ন হলো একমাত্র, তার মানে আপনার থাকলো কি একমাত্র সিস্টেমেটিক রিস্ক থাকলো। সো দে আর অল আর কনসার্ন অ্যাবাউট সিস্টেমেটিক রিস্ক, দে আর নট কনসার্ন অ্যাবাউট অ্যাভয়েডেবল রিস্ক, বিকজ আপনি পোর্টফোলিও ইনক্রিজের মাধ্যমে রিস্কটাকে আপনি অ্যাভয়েড করতে পারছেন। সো এটা দে আর নট কনসার্ন। তাহলে আমাদের ফুল এমফাসাইজ এখন যাবে হচ্ছে টু সিস্টেমেটিক রিস্ক, এবং যেটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল রিস্ক, এবং হচ্ছে সকল বিজনেস এফেক্টেড হচ্ছে গ্লোবাল ইকোনমির কারণে, যেটা ম্যাক্রো এনভায়রনমেন্টের কারণে যেটা রিস্ক ক্রিয়েট হচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, এবং ইট ক্যানট বি অ্যাভয়েডেড। বাট আমাদের এখন একটা জিনিস করতে হবে যে আমরা তাহলে এখন সিস্টেমেটিক রিস্ক কিভাবে মেজার করব, আমরা তো এখন সিস্টেমেটিক রিস্কটা মেজার করে আমাকে একটা কন্ট্রোল আনতে হবে। এখন এইটা কি, দ্যাট ইজ এই পয়েন্টেই আপনার ধীরে ধীরে যেটা আসতেছে, এই পয়েন্টেই আমরা দেখব যে কি আসতেছে আমাদের, এই যে এইখানে আইসা পড়লো আমাদের বেটা। তাহলে বেটা হচ্ছে তখন আসতো, তার মানে বেটা হচ্ছে আমাদের কি মেজার করতেছে, বেটা মেজার করতেছে আমার সিস্টেমেটিক রিস্ক। বেটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, বেটা ক্রিয়েট হচ্ছে এভাবে যে বেটা বলতেছে যে এই মানে টোটাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা হচ্ছে একটা টোটাল, প্রথমে আমরা কিন্তু এখানে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট দেখতেছি, টোটাল মার্কেট পোর্টফোলিওর সাথে আপনার পার্টিকুলার একটা স্টক বা পার্টিকুলার একটা ইন্ডাস্ট্রি মানে কি ইমপ্যাক্ট করে, এটা হচ্ছে 5 বছর 7 বছর বা 10 বছরের অ্যানালাইসিস করে একটা রিগ্রেশন করা হয়, এটা স্ট্যাটিস্টিক্যাল মেজার, ওটাতে আপনার যাওয়ার দরকার নেই। কিভাবে জিনিসটা হচ্ছে আমি জাস্ট কনসেপ্টটা দিচ্ছি। আপনার 8-10 বছরের একটা মার্কেট পোর্টফোলিও নেয়, ধরেন ডিএসসি স্টক এক্সচেঞ্জের সাথে টোটাল 10 বছরের একটা রিটার্নের সাথে আপনার হচ্ছে ধরেন যে কোনো একটা শেয়ার ধরেন বা লঙ্কা বাংলা ধরেন,
লঙ্কা বাংলার কি করলো যে 10 বছরের তার যে 10 বছরের মার্কেটের ডিএসসি রিটার্ন বা ডিএসসি 30 একটা আছে, ডিএসসি 30 রিটার্নের সাথে আপনার হচ্ছে লঙ্কা বাংলার আমার একটা রিলেশনশিপ কি এবং এটার একটা রিগ্রেশন করে একটা বেটা বের করে, এবং বেটাটা হচ্ছে আপনার হচ্ছে এই বেসিক্যালি এই এই বেটাটা কি হবে, বেটাটা হচ্ছে বেটা ডেসক্রাইবস দ্যাট ইনভেস্টমেন্টস ইন সেনসিটিভিটি টু, আচ্ছা এটা হচ্ছে বেটাটা হচ্ছে মেজার করছে, তার মানে বেটাটা হচ্ছে রিস্ক মেজার করতেছে, রাইট? রিস্ক মেজার করছে, তাহলে হচ্ছে এই বেটাটা কি হতে পারে, বেটাটা 1 হতে পারে, 1 এর চেয়ে কম হতে পারে, 1 এর চেয়ে বেশি হতে পারে, তিনটা সিনারিও হতে পারে। বেটা বেটা হতে পারে 1, বেটা হতে পারে 1 এর চেয়ে কম, 1 এর চেয়ে কম মনে করেন 0.8 0.7 0.6 0.2 সামহাউ বিটুইন 1, আরেকটা হতে পারে হচ্ছে বেটা হতে পারে হচ্ছে 1 এর চেয়ে বেশি। এই তিনটার মাঝে যা হচ্ছে এই যে যখন বেটা 1 হবে তখন আপনার ধরে নিতে হবে যে মার্কেট যদি আমাকে 20% রিটার্ন দেয়, যদি বেটা কোনো একটা স্টকের 1 হয়, ধরেন লঙ্কা বাংলার বেটা হচ্ছে 1, তাহলে কি হচ্ছে মার্কেট আমার ডিএসসি স্টক এক্সচেঞ্জ এভারেজ রিটার্ন দিচ্ছে সাপোজ 20% ইয়ারলি, তাহলে 20% যদি হোল স্টকের এভারেজ রিটার্ন যদি 20% হয় এবং আপনার ইন্ডিভিজুয়াল স্টক হচ্ছে আপনার এই লঙ্কা বাংলা তার বেটা হচ্ছে 1, তার মানে ইন্ডিকেট করে যে মার্কেট 20% দিছে, আমার লঙ্কা বাংলাও 20% দিবে যদি লঙ্কা বাংলার বেটা হচ্ছে 1 হয়, অর্থাৎ মার্কেটের সাথে সে ইকুয়ালি পারফর্ম করে যদি 1 হয়। আবার ধরেন বেক্সিমকো লিমিটেড আপনি কিনলেন, ওইটার বেটা মনে করেন ওই যে আমি বললাম যে 10 বছরের অ্যানালাইসিস করে মার্কেটের সাথে একটা কোরিলেশন করে একটা সে রিগ্রেশন করে একটা বের করছে, ওটার বেটা মনে করেন 1.5, তাহলে 1.5 যদি হয় তার মানেটা হচ্ছে মার্কেট যদি বিএসসি স্টক এক্সচেঞ্জ যদি আপনার 10% রিটার্ন দেয়, সে আসলে আপনাকে দিবে হচ্ছে 1.5, আমার হচ্ছে অর্থাৎ আমার 15% রিটার্ন। আবার যদি মনে করেন তার মানে কি এটা এই যে 15% রিটার্ন দিবে, 15% রিটার্ন যেমন দিবে, আবার যদি মনে করেন 10% ফল করে ডিএসসি, তখন কিন্তু সে রিটার্ন দিবে আবার 15% কম দিবে, আপনার 15% কি আপনার লস হবে, নট 10%, যেহেতু হচ্ছে আমার 1.5 বেটা। আবার যদি মনে করেন যে না আরেকটা শেয়ার ধরেন আপনার বিকন ফার্মার, সাপোজ বিকন ফার্মার বেটা মনে করেন 0.8, তাহলে হচ্ছে মার্কেট যদি 10% দেয়, সে হচ্ছে আপনাকে দিবে হচ্ছে 8% সাপোজ, অর্থাৎ সে 10% এর চেয়ে কম দিবে 2% বা 20% কম দিবে। সো দিস ইজ দ্য রিলেশনশিপ অফ দ্য বেটা। বেটা হচ্ছে আপনার, তাহলে এই বেটা দ্বারা আমরা কিন্তু মেজার করতে পারি হচ্ছে আপনার সিস্টেমেটিক রিস্ক। মানে বেটা হচ্ছে 1 হতে পারে, less than 1 হতে পারে, more than 1 হতে পারে। If it is more than 1, that is your stock is outperforming than the average market. If it is 1, performing the same with the market. If it is less, performing less than the market, what market actually giving you the return, ঠিক আছে, অথবা রিস্কটাও সেইভাবে আসতেছে। তো এটা হচ্ছে আমাদের বেটা অ্যানালাইসিস। এখন এই বেটাকে অ্যানালাইসিস করে একটা ক্যাপের মডেল দাঁড় করানো হয়েছে। আমাদের টার্গেট ছিল কি, আমাদের টার্গেট ছিল হচ্ছে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত হবে, যেটা দিয়ে আমরা আলটিমেটলি আমরা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল পেতে পারি। এইখানে হচ্ছে কতগুলো মডেল আছে, এর মধ্যে হচ্ছে এই যে এখন বেটা অ্যানালাইসিস, এই ক্যাপেম হচ্ছে ক্যাপেম এর মাধ্যমেও আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত ইনভেস্টররা চাচ্ছে, এবং স্পেশালি হচ্ছে এটা রিলেটেড উইথ কমন স্টক। কমন স্টকের হচ্ছে আমার রিটার্ন কত চাচ্ছে মার্কেট, সেটা হচ্ছে আমরা ক্যাপেম এর মাধ্যমে বের করতে পারি, যেটার মধ্যে বেটাটা থাকবে। এখানে যেটা বলা হয়েছে দেখেন, এখানে গ্রাফটার মধ্যে যদি আমরা দেখি, মানে ওই ক্যাপেমটাকে হচ্ছে গ্রাফে নিয়ে আসছে, এটাকে বলা হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন। আর এটা হচ্ছে আমাদের এটা এই ক্যাপেমটা কিভাবে আসে জাস্ট আমরা একটু দেখি, এখানে আমরা গ্রাফের চেয়ে আগে প্রথমেই দেখি। আমাদের এখানে দেখেন কে ই ইকুয়াল টু আর এফ প্লাস বি আর হচ্ছে আর এম মাইনাস আর এম। এখানে প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কে ই বলতে বোঝাচ্ছে কে ই, ই মানে হচ্ছে ইকুইটি রেট অফ রিটার্ন এক্সপেক্টেড ইকুইটি রেট অফ রিটার্ন কত হবে। মনে করেন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা বেজ আছে, তাই না? ধরেন আমি আমার
ব্যাংকে যদি আমি 1,00,000 টাকা বেতন পাই, আমি যখন আরেকটা ব্যাংকে যাব তখন কিন্তু আমাকে দেখবে যে তুমি কত পাচ্ছ, এখন আমি তোমাকে কত দিব, মানে বেস ছাড়া তো আমি নাই। সো দেয়ার ইজ সাম বেস, এভরিথিং দেয়ার ইজ সাম বেস। তাহলে এই বেসের উপর ভিত্তি করেই ওটাকে বলা হইতেছে, কিন্তু এই যে এখানে যেটা বেস আছে সেটা হচ্ছে আরএফ, এটাকে বলা হচ্ছে অপরচুনিটি কস্ট আমরা বলতে পারি, অর্থাৎ এটাকে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বলতেছে। অর্থাৎ আপনার যে ফান্ড আছে, আপনার একটা টাকা আছে, ওই টাকা যদি আপনি ট্রেজারি বিলে ইনভেস্টমেন্ট করেন যেটা নাকি গভর্নমেন্টের, সেখানে কোনো রিস্ক নাই। সো আপনি এই টাকাটা ক্যাশ হোল্ড না করে আপনি কোনো নিশ্চিন্তে রেখে দেন, তারপরে ওখান থেকে একটা রিটার্ন আসতেছে আপনার। তাহলে ওটাকে বলা হচ্ছে রিস্ক ফ্রি। এটা হচ্ছে আমার বেস, যে আমাকে স্টক মার্কেটে আমি কখন যাবো, মোর রিস্কি ইনভেস্টমেন্ট, আমাকে কি করতে হবে, মোর রিটার্ন দিতে হবে, তাই না? তো আমাকে হচ্ছে যে যে কোনো স্টকে আমি যাই না কেন, আমি তো নিশ্চয়ই এটা চাবো না যে আমি যেটা নিশ্চিন্তে ইনভেস্টমেন্ট করে পাই ওইটার সমান আমার বেনিফিট আসবে, এটা আমি কখনোই চাবো না। সো আমার যেটা হতে হবে যে এইটা আমাকে দিতেই হবে, প্লাস এবার আসেন, তাহলে আরএফ আমাকে দিতেই হবে। তুমি যদি আমাকে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, তোমার স্টকে ইনভেস্টমেন্ট করাতে চাও, আমাকে অবশ্যই তোমার আরএফ দিতেই হবে, রিস্ক রেট অফ রিটার্ন, ওটা আমাকে মিনিমাম দিতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, এইটার সাথে প্লাস আমাকে কি দিতে হবে, প্লাস হচ্ছে যেহেতু আমি বলছি যে রিস্ক ডাইভার্সিফাইবল রিস্ক, ওটা অ্যাভয়েডেবল রিস্ক আমি জিরো করে ফেলতে পারি, তাহলে আমার হচ্ছে মার্কেট পোর্টফোলিওতে হচ্ছে আমার একমাত্র বেটাটাই হচ্ছে আমার রিস্ক মেজার। সো এখানে আমাকে কে এম যেটা বলতেছে সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অন দ্য পোর্টফোলিও মার্কেট, অর্থাৎ ধরেন ডিএসসি, ধরেন ডিএসসির এক্সপেক্টেড রিটার্ন যেটা, সেটা আমাকে তুমি এইটা থেকে আমার রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যা ওটা মাইনাস করতে হবে। ধরেন ডিএসসি যদি আমি ধরি 20% রিটার্ন দেয়, আর হচ্ছে আমার আরএফ ধরেন হচ্ছে সাপোজ 8%, তাহলে হচ্ছে আমার কি হচ্ছে আরএফ 8% প্লাস আমার এই আরএম মাইনাস আরএফ, তার মানে হচ্ছে 20% হচ্ছে আমার মার্কেট রেট অফ রিটার্ন, অর্থাৎ মার্কেট দিচ্ছে কিন্তু আমার 20%। এখান থেকে যে আপনি 8% যেটা আগে ধরছিলেন ওটা বাদ দিয়ে দেন, তাহলে আপনার হচ্ছে আপনি আসলে 12% রিটার্ন ইনফ্যাক্ট মার্কেট থেকে এক্সপেক্ট করতেছেন। এখন এইটার সাথে 12%-এর সাথে যদি বেটা 1 হয়, খেয়াল করে দেখেন, বেটা যদি 1 হয় তাহলে দেখেন 12% যোগ 8%, দ্যাট ইজ আপনার এক্সপেক্টেড রিটার্ন কিন্তু 20%, অর্থাৎ মার্কেট রিটার্ন আসতেছে যদি বেটা 1 হয়। তার মানে বেটা 1 মানে কি, মার্কেট যেভাবে যেভাবে মানে মুভ করতেছে, আমার আমি রিটার্নটা আমার হবে। যদি মার্কেট 10% দেয়, আমি ভাই তোমার কাছে 10% চাই। মার্কেট যদি 20% লস দেয়, আমারও 20% লস হবে। তাহলে দেখেন বেটা যদি 1 হয় তাহলে কিন্তু কেই হয়ে যাচ্ছে কিন্তু 20%, অর্থাৎ 8% যোগ 20 মাইনাস 8, ওকে, তার মানে 12, তার মানে 12 প্লাস 8 মানে হচ্ছে 20% হচ্ছে। এখন এই যে বেটা, এখন যদি বেটা যদি মনে করেন 1.5 হয়, তাহলে এখন এই যে 12% কে 1.5 দিয়ে গুণ দিবেন, ওই ফ্যাক্টরটা, তখন আবার এটা গুণ দেওয়ার পরে যোগ হচ্ছে আরএফ দিবেন, দেখবেন যে এটা হচ্ছে যে আপনার মার্কেট যা রিটার্ন তার চেয়ে, অর্থাৎ যদি এটা মার্কেট যদি 20% হয়, যদি 1.5 বেটা হয়, এটা রিটার্ন হয়ে যাবে 25 বা 30% হয়ে যাবে, অর্থাৎ এটা কইরা আবার আরএফ এর সাথে যোগ দিতে হবে। তার মানে বেটা বেশি। আবার যদি বেটা যদি কম হয়, আরএফ তো আপনাকে দিতেই হবে, বেটা যদি কম হয় তাহলে 8% এর সাথে আরো কিছু যোগ হবে, মার্কেট রিটার্নের চেয়ে কম আসতে পারে, কিন্তু আপনাকে কিন্তু 8% দিতেই হবে। সো এটা হচ্ছে বেটা হচ্ছে আইদার 1 অথবা 1.5 বা 1 এর অধিক, অথবা হচ্ছে বিলো হচ্ছে 1 এর নিচে হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে ক্যাপের মডেল। তার মানে তখন আপনি এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা কত আপনি জানতে পারবেন। ধরেন এখন অলরেডি মনে করেন যে লঙ্কা বাংলা, সাপোজ লঙ্কা বাংলা নতুন স্টক ইস্যু করবে, এখন সে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, তখন সে কিন্তু যদি তার বেটা থাকে, সে কিন্তু জেনে ফেলতে পারতেছে যে আসলে আমি যে স্টকটা ইস্যু করব, কমন স্টক, পাবলিক আমার কাছ থেকে আসলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত চায়। সো তখন কিন্তু সে কিন্তু এই যে ক্যাপেল মডেলে যদি ফালায় দেয়, তাহলে মনে করেন সে হ্যাঁ পাবলিক তাহলে চাচ্ছে আমার আমার বেটা হচ্ছে সাপোজ 1.5, তাহলে হচ্ছে আমার এইভাবে করলে আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পাবলিক আসলে আমার কাছ থেকে 25% রিটার্ন চাচ্ছে। এবং ক্যাপেনে যখন নাকি আপনি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল করবেন, তখন কিন্তু সব কিন্তু মার্কেট ভ্যালু যেটা এক্সপেক্ট করে, প্রত্যেকটা ক্যাপিটালের কম্পোনেন্টের যে মার্কেট এক্সপেকটেশন ফ্রম ইউ,
সেটা কিন্তু আমাকে আনতে হবে, নট কিন্তু আপনার আনতে মানে ওই হিস্টোরিক্যাল আনা যাবে না। মার্কেট রেট অফ রিটার্ন, মার্কেট যেটা চাচ্ছে বন্ডের ক্ষেত্রে মার্কেটের যে ইন্টারেস্ট রেট, আমার হচ্ছে প্রেফার্ড স্টকের ক্ষেত্রে মার্কেট ইন্টারেস্ট রেট, এবং আমার এর ক্ষেত্রে ইকুইটির ক্ষেত্রে হচ্ছে মার্কেট ইন্টারেস্ট রেট। ক্যাপেম হচ্ছে ওয়ান অফ দ্য মডেল যেটা হচ্ছে আপনি এক্সপেক্টেড খুব ইজিলি আপনি স্টকের এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা বের করতে পারতেছেন, এবং থ্রু মেজার বাই বেটা বেটা রিস্কের মাধ্যমে আপনি এটা বের করে ফেলতে পারতেছেন। এখানে একটা উদাহরণ দেখাইছে, এটা যেটা আমি বললাম আর কি, 1.5 মার্কেট রেট অফ রিটার্ন হচ্ছে 12%, তাহলে 12%, 8%, 1.5, তার মানে হচ্ছে এই হচ্ছে আমার 14%। ঠিক আছে, মার্কেট দেখেন, মার্কেট কিন্তু 12, আমার কিন্তু 14, কারণ হচ্ছে আমার 1.5 আছে। সো তাহলে এটা মোটামুটি আমরা বুঝলাম, বুঝা গেছে? মোটামুটি বলেন, মোটামুটি আমরা শেষ করছি এই চ্যাপ্টারটা, পরেরটা তো যাবো আর কি। আরিফ ভাই বলেন, বুঝছেন? বস আগাই যান বস। বাড়তি গরমে বিবেল ফুল মিট করে আপনার ত্বক আর আপনাকে কুল, তাই গরম। আচ্ছা, এখন হচ্ছে আমরা মানে স্টক ভ্যালুয়েশনটা দেখবো। ওই একই জিনিস আমরা কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন চাচ্ছি, এটা হচ্ছে আমরা থ্রু ক্যাপেম হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে স্টকের আমার বের করা। ঠিক আছে, আমরা ইন ফিউচার আমরা করবো যে বন্ড কিভাবে ভ্যালুয়েশন করে, বন্ডের ভ্যালুয়েশন করবো, বন্ডের এক্সপেক্টেড রিটার্নটা কি আসে সেটা দেখবো। এখন এখানে আমরা দেখি যে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, এটা হচ্ছে ইনফ্যাক্ট 4টা আছে। একটা হচ্ছে বেসিক ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, জিরো ডিভিডেন্ড গ্রোথ মডেল, আর হচ্ছে কনস্ট্যান্ট ডিভিডেন্ড গ্রোথ মডেল, এবং ভেরিয়েবল ডিভিডেন্ড গ্রোথ মডেল। অর্থাৎ আমরা চাচ্ছি কিন্তু আলটিমেটলি কে ইটা কত হবে। আমরা যদি মনে করেন যে এখানে যেহেতু ইকুয়েশন, তাহলে আমরা কিন্তু যদি কে ইটাকে যদি আমরা বাম দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা কিন্তু কে ইকুয়াল টু কি সেটা কিন্তু আমরা বের করতে পারবো, সেটা আমরা পরে দেখবো। আমাদের প্রথম হচ্ছে বেসিক ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল হচ্ছে আমাদের যে ডিভিডেন্ডকে বেস ধরে আমরা ভ্যালুটা নির্ধারণ করব। এখানে আপনারা মনে রাখবেন, এখানে কিন্তু আমরা যেটা করতেছি সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের, এটাকে বলা হয় ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু মানে হচ্ছে কি থিওরিটিক্যালি আমি চাচ্ছি যে থিওরিটিক্যালি আমার স্টকের কি প্রাইস হওয়া উচিত। থিওরিটিক্যালি বেসিক্যালি একটা স্টকের প্রাইস যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আমরা জানি যেটা, সেটা হচ্ছে যে ফিউচার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো যা আসবে ওটাকে যদি আমি ডিসকাউন্ট করি আমার আমার এক্সপেক্টেড রিটার্ন দ্বারা, ওটাকে আমি যখন জিরো লেভেলে নিয়ে আসব, তখন কিন্তু আমি দেখবো যে আমার হচ্ছে যে এটা কিন্তু প্রাইস নির্ধারণ করবে বেসিক্যালি। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দিয়ে যেটা আমি আমি পুরো টোটাল ক্যাশ ফ্লোকে নিয়ে আসবো, যখন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দিয়ে যখন আমি এটাকে ভাগ করে ওই যে আমি যেটা ডিসকাউন্ট মডেল যেটা আছে সেটা করলে আমার যেই ভ্যালুটা হবে ওই ভ্যালুটাই হচ্ছে হওয়া উচিত। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে। সেকেন্ড ওয়ে যেটা বলতেছে যে না, ওটা তো হইতেই পারে, আরেকটা ওয়ে হতে পারে যে আমি ডিভিডেন্ডকে বেস ধরে আমি আমার স্টকের ভ্যালুয়েশনটা করতে পারি। সেটা কিভাবে? এটা হচ্ছে এই যে D1 সামেশন অফ অল D1 বাই 1 প্লাস কে। এখানে হচ্ছে যে 1 প্লাস কে, কেটাকে আমি ধরে নিতেছি যে আমরা জানি যে আমাদের স্টকের আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত, আমি মনে করেন আমি জানি, সেই ক্ষেত্রে আমার এই ভ্যালুয়েশন হবে। এইটার হচ্ছে যদি আমি সিম্পল করি তাহলে হচ্ছে যে মানে কোনো ধরেন ডিভিডেন্ডের কোনো গ্রোথ নাই, সেই ক্ষেত্রে আমার একটা স্টকের ভ্যালুয়েশন হবে ডি বাই কেই। ডি বাই কেই অর্থাৎ ডিভিডেন্ড, যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি এখানে, a company pays an annual cash dividend of $5, সে $5 পার শেয়ার দিচ্ছে, এবং at the end of the each year analysis expect no change in the policy, অর্থাৎ সে $5 করে দিয়ে যাবে সেটা সে চিন্তা করতেছে। এখন আমার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে আমি 12% চাই তার কাছ থেকে। তাহলে 12% যদি আমি চাই, তাহলে আমার এই স্টকটার ভ্যালুয়েশন মানে কত টাকায় আমার কেনা উচিত। এই স্টকটা হচ্ছে কেনা উচিত হচ্ছে ডি বাই কেই, অর্থাৎ আমার $5 সে দিবে, আমার এক্সপেক্টেড এই স্টকটা থেকে আমার এক্সপেকটেশন হচ্ছে আমার 0.12, তাহলে আমার হচ্ছে এই স্টকে আমি 41 টাকা দিতে রাজি আছি স্টকের ইনভেস্টর। অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে আমি যদি $41 এই স্টকে ইনভেস্টমেন্ট করি,
এবং সে যদি 5 টাকা আমাকে ডিভিডেন্ড দেয়, তাইলে বেসিক্যালি আমি 12% রেট অফ রিটার্ন আমি তার কাছ থেকে পাচ্ছি। কথাটা আবার বলি, আমি যদি 41 টাকায় স্টকটা ইনভেস্টমেন্ট করি এবং সে যদি আমাকে $5 করে ডিভিডেন্ড দেয়, তাইলে আমার রিটার্ন আমি পাবো হচ্ছে 12%। এটা হচ্ছে সোজা কথা। আমার এক্সপেক্টেড, আমি যদি এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 12% চাই, তাইলে হচ্ছে আমার, এবং সে যদি $5 দেয়, তাহলে আমার এই শেয়ারটা কেনা উচিত হচ্ছে আমার 41 টাকা। আমি যদি আরো বেশি চাই, রিটার্নটা এক্সপেক্টেড রিটার্ন যদি আমি আরো বেশি চাই, কারণ 15% চাই, তাইলে অবশ্যই আমাকে কিন্তু আমি 41 টাকা দিয়ে কিনবো না। আমার নিচেরটা যদি আমার বাড়ে, এটা কিন্তু আমার কমতে হবে, ঠিক আছে? আমি যদি এক্সপেক্টেড রিটার্ন বাড়াই দেয়, তাহলে কিন্তু আমার 41 টাকা, তখন আমার দেখা গেল কিনতে হবে 35 টাকা দিয়ে। যদি আমি কিনি, আমার এক্সপেক্টেড রিটার্ন যদি মনে করেন 15% হয়, তাহলে আমি 35 টাকা দিয়ে কিনলে সে যদি আমাকে মনে করেন যে $5 দেয়, মনে করেন সে মনে করেন $5 দিবে, আর বেশি দিবে না, কিন্তু আপনার এক্সপেক্টেড রিটার্ন তার কাছ থেকে হচ্ছে 15%। তাইলে হচ্ছে যে আমাকে 35 টাকা করে, সাপোজ 35 টাকা করে কিনলে, এবং সে যদি $5 দেয়, তাইলেই আমি একমাত্র 15% আমি তার কাছ থেকে রিটার্নটা পাই। সো এইটাকে চিন্তা করতে হবে, এখানে কিন্তু চিন্তা করতে হবে যে কোনো মানে ডিভিডেন্ডের কোনো গ্রোথ নাই, জিরো জিরো হচ্ছে ডিভিডেন্ড গ্রোথ মডেল। কোনো ডিভিডেন্ডের গ্রোথ নাই, সে হচ্ছে কনস্ট্যান্টলি একই হারে একই ডিভিডেন্ড দিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার স্টক ভ্যালুয়েশন হবে D/K, অর্থাৎ আমার এক্সপেক্টেড রিটার্ন এবং তার প্রতি ইয়ারে তার যে ডিভিডেন্ড, এটাকে ভাগ দিলে আমার এই ভ্যালুতে আমি ইন্টারেস্টেড টু পারচেজ দ্য শেয়ার, এর চেয়ে বেশি আমি দিব। এটাকে গর্ডন মডেল বলে। সেকেন্ড মডেল হচ্ছে আমাদের হচ্ছে কনস্ট্যান্ট ডিভিডেন্ড গ্রোথ মডেল। আবার আরেকটা গ্রোথ মডেল আছে যে মানে সে ডিভিডেন্ড কনস্ট্যান্টলি বাড়ায়, অর্থাৎ প্রতি ধরেন 10% করে বাড়ায়। আজকে যা দিচ্ছে 10% সামনে বাড়বে, আবার সামনের বছর যা হবে ওটার উপর আবার 10% বাড়বে। এটাকে হচ্ছে কি একই আমার হচ্ছে কনস্ট্যান্ট, এবং একই গ্রোথটা হবে কনস্ট্যান্ট। ধরেন 5% হলে 5%, সেটাকে আমরা জি দিয়ে মেজার করি। এবং কনস্ট্যান্ট গ্রোথ মডেলে আমরা যদি কনস্ট্যান্ট গ্রোথ মডেলের থিওরিটা হচ্ছে এইটা, তীর্থদার মনে একটা প্রশ্ন আছে। তীর্থদা, কে তীর্থদার প্রশ্ন আছে মনে হয়, হ্যান্ড রেজ করছে। হ্যাঁ দাদা বলেন না। হ্যালো, হ্যাঁ দাদা শুনছি, বলেন। দাদা আগে আচ্ছা। শেষ করুক, তারপরে কোশ্চেন করবো না। শেষ আপনি করুক। কেমন আছেন আগে তারপর সেটা continue বলেন, আপনি কেমন আছেন সেটা বলেন। জি দাদা নমস্কার, ভালো আছি দাদা। হ্যাঁ ভাই, একটু অনেকদিন পরে যোগাযোগ আপনার টোগাযোগ কথা শুনতেছি, খুব ভালো লাগতেছে দাদা। ভালো লাগতেছে। জি থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই ভালো লাগছে। আপনাদের ভালো এটাই লাগলেই আমার সেশন সার্থক। আমি আসলে সেশন নিচ্ছি এটা definitely যে একটা শুধুমাত্র প্রিয় মানুষের কথা শুনতেছি, এটা ভালো না লাগার কোনো কারণ নেই দাদা, অনেকদিন পরে। দাদা শুরু করেন, দেন আমরা আমার একটু কোশ্চেন থাকলে করবো না। ঠিক শেষ আছে, করেন, ওকে ওকে, থ্যাংক দেখা ইউ। যাচ্ছে হয়তো রিজলভ হয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখন হচ্ছে যেটা হচ্ছে যে, তাহলে এখন সেকেন্ড মডেলটা হচ্ছে কি, আমাদের হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল। সেটাতে দেখেন এখানে কিন্তু ডি ছিল, এখানে ডিটা ছিল মানে কি অল দা টাইম সেম ডিভিডেন্ড। সো এটা D1 বলেন আর D2 বলেন D3 বলেন সেমই, কারণ ডি, ওকে। কিন্তু এইখানে আমাদের কিন্তু কি হচ্ছে, আমাদের কিন্তু একটা গ্রোথ আছে, আমাদের হচ্ছে যে ডিভিডেন্ডের গ্রোথ আছে। তো ডিভিডেন্ডের গ্রোথ থাকলে আমাদের যেটা ভ্যালুয়েশন করতে গেলে আমাদের যেটা করতে হবে, D1 করতে হবে। D1 মানে হচ্ছে আজকে যদি 10 টাকা দেয়, সে 10% মনে করেন এক্সেস দিবে সামনে। তো সেই ক্ষেত্রে হচ্ছে 1 প্লাস, ধরেন 10 টাকা দিচ্ছে এবং 10% গ্রোথ, তাহলে 10 ইন্টু 1 প্লাস মানে 0.1 হবে। তার মানে এটা হচ্ছে ডিভিডেন্ড, তার মানে ধরেন 11 টাকা হবে। D1 কিন্তু সাপোজ ধরেন 11 টাকা হবে। তাহলে D1 হচ্ছে আমাদের হচ্ছে এখনকার যা ডিভিডেন্ড, জিরো লেভেলে যে ডিভিডেন্ড দিচ্ছে, তাকে কিন্তু আমার ফিউচারে 1 বছর পরে কি হবে, গ্রোথ করার পরে ওই ডিভিডেন্ডটা কিন্তু আমাকে এখানে উপরে কিন্তু নিউমেরেটরে নিয়ে আসতে হবে। আর নিচে হচ্ছে KE মাইনাস জি। KE মানে হচ্ছে আমরা জানি যে আমাদের এক্সপেক্টেড আমরা রিটার্ন যেটা তার কাছ থেকে চাচ্ছি, মাইনাস জি হচ্ছে যে আমার মনে করেন যে জি হচ্ছে গ্রোথ রেট। ধরেন আমি এক্সপেক্টেড তার কাছে চাচ্ছি হচ্ছে 20%, আর আমার গ্রোথ রেট হচ্ছে, আমার ডিভিডেন্ড গ্রোথ রেট হচ্ছে 10%, তাহলে হচ্ছে 20 মাইনাস 10 হবে হচ্ছে আমাদের নিচের ডিভিডেন্ড। সো D1 ডিভাইডেড বাই KE মাইনাস জি। সো এইখানে হচ্ছে যে জিটা কিন্তু আমরা বলছি যে কনস্ট্যান্ট ডিভিডেন্ড গ্রোথ, ঠিক আছে। প্রত্যেকটা এলিমেন্ট মনে হয় আমার কাছে ক্লিয়ার হয়েছে আপনাদের। এখন জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল,
এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কোনো কারণে জি গ্রেটার দেন কেই হয়, এটা আসলে আনলাইকলি, তাহলে কিন্তু এই গ্রোথ মডেলটা কাজ করবে না। অর্থাৎ মানে আপনার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যা, তার চেয়ে ডিভিডেন্ড গ্রোথ হচ্ছে তার চেয়ে বেশি যদি হয় কোনো কারণে। জি যদি গ্রেটার দেন কেই হয়, তাহলে এটা এই মডেলটা কাজ করবে না। কেই অবশ্যই বেশি হইতে হবে দেন জি। ওকে, এখন দেখেন, a company just paid a $3 dividend per share last year. তার মানে লাস্ট ইয়ার সে 3 টাকা দিছে, তার মানে আমি চাচ্ছি D1 বের করতে। তাহলে D1 বের করতে হলে কি হচ্ছে, অ্যানালিস্ট এক্সপেক্ট ডিভিডেন্ডস টু গ্রো এট এ কনস্ট্যান্ট রেট অফ 6% পার ইয়ার। তাহলে আমি গ্রোথ রেট পেয়ে গেছি জি। তাহলে আমার D1 বের করতে গেলে কি করতে হবে, 3 ইনটু 1.06, এই যে 6% গ্রোথ রেট, 1 প্লাস 0.06, তাহলে হচ্ছে 1.06। তার মানে হচ্ছে আমার 3 টাকা যদিও জিরো লেভেলে, কিন্তু D1 কিন্তু 3.18, যেটা নাকি আমরা চাচ্ছি যে D1 বের করতে। D1 হচ্ছে, তার মানে D1 হচ্ছে আমাদের 3.18, আর KE হচ্ছে আমাদের অলরেডি গিভেন হচ্ছে 12%, এবং আমরা জানি গ্রোথ রেট হচ্ছে 6%। তাহলে আমরা KE - 6, এই যে দেখেন আমাদের হচ্ছে এইবার আসলে হচ্ছে আমাদের 53 টাকা হচ্ছে। অর্থাৎ আমরা এই স্টকের এগেইনস্টে যদি 12% রিটার্ন চাই, তাহলে আমি এই স্টকে 53 টাকা ইনভেস্টমেন্ট করতে রাজি আছি, তার চেয়ে কমও না, তার চেয়ে বেশিও না। এবং যদি 15% চাই, তাহলে কিন্তু এই ভ্যালুটা কিন্তু কমবে, ঠিক আছে। অথবা যদি মনে করেন যে সে যদি আর একটু যদি গ্রোথ যদি তার বেশি হয়, আমি 15% চাই, ঠিকই আছে, কিন্তু আমার গ্রোথ হচ্ছে ধরেন এইখানে 6 এর জায়গায় সেখানে ধরেন মনে করেন যে 7 বা 8%, তাইলে হয়তোবা যে আমার 53 টাকায় আমি রাজি আছি, কারণ আমার গ্রোথ রেট হচ্ছে আমার 7 বা 8% বা 8% বা 9%। সো এটা খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু ইনভার্সলি রিলেটেড। অর্থাৎ আপনার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যদি বাড়ে, তাহলে আপনার স্টক প্রাইসিংটা, মার্কেট ভ্যালুটা কমাইতে হবে আপনার, ঠিক আছে। মানে আপনি ওই দাম দিতে রাজি হবেন না। আর যদি আপনার এক্সপেক্টেড রিটার্নটা যদি আপনি কম চান, তাহলে আপনি কিন্তু এটা কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু ইনভার্সলি রিলেটেড, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা তাহলে দুইটা মডেল অলরেডি দেখলাম। এবার হচ্ছে ভেরিয়েবল ডিভিডেন্ড গ্রোথ মডেল। ভেরিয়েবল ডিভিডেন্ড গ্রোথ মডেলে যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এটা গ্রোথ হবে, মানে একটা নির্দিষ্ট পর্যায়ে গ্রোথ হবে, তারপরের যে গ্রোথটা হবে সেটা কনস্ট্যান্ট। মানে একটা গ্রোথ হবে, মনে করেন অ্যাব্রাপ্টলি একটা গ্রোথ হইলো, কারণ 20% গ্রোথ হইলো ডিভিডেন্ড, ঠিক আছে, এবং 3 বছর বা 4 বছর ধরে 20%, এবং সবসময় তো আর 20% ডিভিডেন্ড গ্রোথ হবে না। এরপরেরটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল ডিভিডেন্ড গ্রোথ মডেল। অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অনেক হাই, তারপরে একটা লিমিটেড, এবং এটা ধরা হচ্ছে যে এটা কনস্ট্যান্ট চলবে। এটা একটা উদাহরণ দেই, তারা বুঝতে পারবে। কোম্পানি জেট পেইড অ্যান অ্যানুয়াল ক্যাশ ডিভিডেন্ড অফ $5 পার শেয়ার লাস্ট ইয়ার। এইটার মডেলটা দেখেন, এটার মডেলটা হচ্ছে যে ওই যে এইটার মডেলটা আমরা দেখি, অঙ্কটা দেখলে বুঝতে পারবো ক্লিয়ার করবো আমরা। তাহলে হচ্ছে যে পেইড হচ্ছে ডিভিডেন্ড 5 পার শেয়ার লাস্ট ইয়ার দিছে, অ্যানালিস্ট এক্সপেক্ট ডিভিডেন্ডস উইল গ্রো 20% এ গ্রো করবে ফর দ্য নেক্সট 3 ইয়ার্স। 3 বছরের জন্য সে 20% গ্রোথ রেট, 3 বছর কিন্তু, ফর 3 ইয়ার্স অনলি। এবং তারপরে সে নরমালি 5% করে দিবে। অর্থাৎ এরপরে কিন্তু সে চলে গেল হচ্ছে 5% নরমালি। যেটা আমরা দেখছিলাম হচ্ছে যে এইটা কিন্তু আমরা দেখছিলাম এই জায়গাটাতে নাকি 6% গ্রোথ পার ইয়ার কনস্ট্যান্ট, কিন্তু সেও গ্রোথ আছে, কিন্তু প্রথমে 3 বছর হাই ডিভিডেন্ড দেওয়ার পরে এরপরে তার কনস্ট্যান্ট গ্রোথ আসছে 5%। তাহলে উইথ দ্য রিকোয়ার্ড রিটার্ন অফ 12%, তার মানে কমন স্টকের প্রাইস আজকে কত হওয়া উচিত? আপনি কত টাকা দিতে রাজি আছেন? আপনার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 12%। তাহলে এটার সিম্পল, এটা হচ্ছে যেটা প্রথমে আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে আমরা D3 তে আমরা আসলে কত টাকা হচ্ছে তার কাছ থেকে ইনফ্যাক্ট আমরা পাবো D3 তে। আচ্ছা, D3 তে তারা আসতেছে, দেখেন 5 টাকা করে যদি দেয় সে, এবং হচ্ছে 20% তার হচ্ছে গ্রোথ, তাহলে হচ্ছে 5 ইনটু 1.2, এখানে 3, আমার হচ্ছে 8.4 হচ্ছে আমার হচ্ছে D3 হচ্ছে আমার D3 রেট। অর্থাৎ ইয়ার 3 তে হচ্ছে আমি এই ডিভিডেন্ডটা হচ্ছে পাচ্ছি। এই ডিভিডেন্ডটা পাওয়ার পরে আমাদের কি হবে, গ্রোথ হবে কত পার্সেন্ট? 5%। তাহলে আমরা দেখেন এইটা এখন এই মডেলটা আমরা ওই যে লাস্টের যে মডেলটা ইউজ করছিলাম, এখন আমরা ওই মডেলে কিন্তু চলে গেলাম, কিন্তু এটা কিন্তু D3 এর প্রাইস, খেয়াল রাখবেন।
তাহলে D3 তে তার মানে হচ্ছে এরপরে হচ্ছে আমার কনস্ট্যান্ট লেভেল, তারপর KE মাইনাস G, KE হচ্ছে 12% আর 5% আমার গ্রোথ। তার মানে হচ্ছে আমার হচ্ছে হচ্ছে 129 টাকা হবে হচ্ছে আমার এটার হচ্ছে ইয়ার 3 তে প্রাইসিং। ইয়ার 3 তে এখন এই ইয়ার 3 প্রাইসিংটাকে আমাকে কি করতে হবে, এখন আমাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। আমি তো চাই আজকের দিনে। তাহলে এই যে দেখেন এই ইয়ার 3 এর যে প্রাইসিংটা, এটাকে আমি ফ্যাক্টর করব হচ্ছে আমার ওই যে 12% হচ্ছে এবং 3 বছরের। তার মানে এটার প্রেজেন্ট ভ্যালু আমাদের হচ্ছে 92 টাকা 25 পয়সা। ইয়ার 3 টাকে আমি ইয়ার 0 তে নিয়ে আসলাম। আর হচ্ছে এই যে প্রতি বছর যে সে 20% করে ডিভিডেন্ড দিচ্ছে, ওটাকেও তো আমার 0 তে নিয়ে আসতে হবে। তাহলে ইয়ার 1 এ ডিভিডেন্ড 1 এ 20% এ হচ্ছে 6 টাকা, আমার এই যে 1.2, আর হচ্ছে এটার ফ্যাক্টর হচ্ছে আমার হচ্ছে 1 বছরের 12% এর ফ্যাক্টরাইজেশন করলে আমাদের আসছে 5.36। তারপরে হচ্ছে ইয়ার 2 তে হচ্ছে 6 এর উপর 20% বাড়ছে, এটা অনেক কম আসছে। 6 এর উপর 20% আসছে, তাহলে এটা হচ্ছে 7.2 এবং 7.2 এর 2 বছরের ফ্যাক্টরাইজেশন করে আমরা প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলাম, আমার আসছে 5.7। আর ইয়ার 3 তে আমি যে ডিভিডেন্ডটা পাইছি সেটা হচ্ছে যে 7.2, ইয়ার 2 1.2, তাহলে এটা হচ্ছে আমার আসছে 8.4 এবং এটা 3 বছরের ফ্যাক্টরাইজেশন করলে 12% এ আমার 6.15। তাহলে আর P3 হচ্ছে আমার হচ্ছে ওই যে আমার ওই কনস্ট্যান্ট ডিভিডেন্ডটাকে আমি ওই যে এইখানে যেটা করছিলাম আমরা, এই যে এইটা হচ্ছে এই 53 যেটা আমরা করছিলাম, এটা কিন্তু আমার এইটাই হচ্ছে আমার 129, কিন্তু এটাকে আমার প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে যেহেতু আমার হচ্ছে P3 এর পর থেকে, তাহলে 92.25। তার মানে আমার টোটাল এই সবগুলোকে সাম করলে আমি হচ্ছে 109 টাকা দিতে রাজি আছি এই স্টকটার এগেইনস্টে, যেটা নাকি আমার হচ্ছে যে এটা ভেরিয়েবল ডিভিডেন্ড গ্রোথ মডেল। ক্লিয়ার? বলেন, আমি একটু পজ নিচ্ছি, এরপরে আমরা আরেকটা টপিকে যাব, সেই কারণে পজ নিচ্ছি। কোশ্চেন আছে কারোর কোনো? ইত্তুদা? আরিফ ভাই কি আগাবো নাকি? হ্যাঁ, নামাজের ব্রেক দেবো নাকি একটু? নামাজের ব্রেক কতক্ষণ তাহলে? এখনো দেয় নাই, এখনো 5-10 মিনিট পরে আগার দিব। আচ্ছা ঠিক আছে, আমি আপনারা বললেন তাহলে ওই সময় ব্রেক দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে হচ্ছে আমাদের আমরা কি দেখতেছি, আমাদের টার্গেট হচ্ছে আমাদের চাচ্ছিলাম আমরা আসলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত, সেটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন করতে গেলে আমরা ভ্যালুয়েশনটা দেখতেছি। আমরা ক্যাপএমটা দেখলাম যে ক্যাপএম এর মাধ্যমে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারি। এইখানেও কিন্তু আপনি মনে করেন যে কেই মনে করেন এইখানে ভ্যালুয়েশনে যদি বাকি সব জিনিস দেওয়া থাকে, একমাত্র যদি কেই দেওয়া না থাকে, তাহলে আপনি তো কেই ইচ্ছে করলে বাই করে করতে পারবেন, ওই যে মানে করে এই পাশ থেকে ওই পাশে, ওই পাশ থেকে ওই পাশে। এটাও কিন্তু আমরা দেখবো যে ইনফ্যাক্ট কেইটা আমরা এখান থেকে কিন্তু আমরা কেই পাবো। আমরা যদি এই তিনটা ভেরিয়েবল পেয়ে যাই, অর্থাৎ এখনকার তার মার্কেট প্রাইস, তার ডিভিডেন্ড হচ্ছে ইন ফিউচার D1 এ কত, আর যদি তার গ্রোথ পেয়ে যাই যে আমার ডিভিডেন্ড গ্রোথ কত, এবং কেই যদি আমাদের না থাকে তাহলে আমরা কেই বের করে ফেলতে পারবো যে আমাদের আসলে আমরা ওই স্টক থেকে আমরা ডিভিডেন্ড গ্রোথ মডেলে আমরা কত কেই হতে পারে। ঠিক আছে? ডিভিডেন্ড গ্রোথ মডেলের মাধ্যমে আমরা কেই পাইতে পারি কমন স্টকের ক্ষেত্রে, আর আমরা কিন্তু আলোচনা করতেছি কমন স্টকের ইস্যুটা, ঠিক আছে? আর একটা হচ্ছে পাইতে পারি হচ্ছে ক্যাপএম এর মাধ্যমে আমরা পাইতে পারি। এখন মনে করেন যে আপনি মনে করেন দুইটাই ইউজ করতে পারেন, যে না ঠিক আছে আমি নতুন স্টক ইস্যু করব, আমি কি তাহলে কোনটা নিব, ক্যাপএম নিব নাকি ডিভিডেন্ড গ্রোথ মডেল নিব? আপনি যে দুইটাই ইউজ করে আপনি যেটা মনে করতেছেন যে না এটাই বোধহয় জাস্টিফাইড, ক্যাপএমটাই জাস্টিফাইড, আমি ক্যাপএম এর যে রেট ওইটাকেই আমি নিলাম। অথবা আপনি মনে করেন আমি ক্যাপএম নিব না, আমি নিব ডিভিডেন্ড গ্রোথ মডেলের এক্সপেকটেশন কত ইয়ের স্টক হোল্ডারদের, আমি সেটা নিব, আপনি সেটাও নিতে পারেন। দুইটার মধ্যে নিয়ে যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন আর কি। হ্যাঁ, এখন আমরা দেখবো যে আসলে স্টক প্রাইস, তো আমরা তো ভ্যালুয়েশন আলাপ করতেছি, স্টক প্রাইসের ভ্যালুয়েশন, স্টক প্রাইসের ভ্যালুয়েশন আবার অন্যভাবে হয়। এখানে তো আমরা মনে করেন যে আমরা টাইম ভ্যালু অফ মানি কনসিডার করছি, রাইট? কিন্তু আবার টাইম ভ্যালু অফ মানি কনসিডার বাদে রেখেও আমরা তিনটা রেশিও আছে, তিনটা রেশিওর মাধ্যমে আমরা করতে পারি। এই ফোনটা ধরো, তিনটা রেশিও আছে, ওই তিনটা রেশিওর মাধ্যমে আমরা এই
আমরা কিন্তু স্টক প্রাইস করতে পারি। একটা হচ্ছে খুব পপুলার, যেটাতে আপনার মনে করেন যে যারা নন প্রফেশনাল, হ্যাঁ, যে কেউ এটাতে মনে করেন যে স্টক মার্কেটে যারা বিজনেস করে ওরা কিন্তু এনি টাইম মানে অত জ্ঞান লাগে না। সেটা হচ্ছে আমরা স্টক প্রাইসটা নির্ধারণ করতে পারি থ্রু পি রেশিওর মাধ্যমে। পি রেশিওটা হচ্ছে, এটা হচ্ছে রিস্ক মেজার, এটা হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। অর্থাৎ আপনি আর্নিংস এর কত টাইমস, একটা শেয়ারের পাঁচ শেয়ারের আর্নিংস এর কত টাইমস ইউ আর ইন্টারেস্টেড টু গিভ দ্য মানি। ধরেন যে আপনি বেক্সিমকো লিমিটেড ধরেন আপনার এখন ট্রেড হচ্ছে ধরেন 80 টাকা করে, ঠিক আছে। এখন ওর আর্নিংস যদি মনে করেন 10 টাকা থাকে, তাহলে হচ্ছে গিয়ে 5 শেয়ারে হচ্ছে যদি তার 10 টাকা থাকে, তাহলে পিই রেশিও, প্রাইস হচ্ছে 80 টাকা, তার আর্নিংস হচ্ছে 10 টাকা, তার মানে হচ্ছে 8 টাইমস। দ্যাট ইজ আপনি তার আর্নিংস এর 8 টাইমস আপনি তাকে প্রাইস দিতে রাজি আছেন। এখন আরেকটা শেয়ার আছে ধরেন যে ধরেন তার হচ্ছে 10 টাকা হচ্ছে আর্নিংস, কিন্তু তার শেয়ার মার্কেটে ফ্লোট হচ্ছে 160 টাকা করে বিক্রি হচ্ছে, তার মানে কি 6। প্রাইস আর্নিং রেশিও কি, পি রেশিও হচ্ছে 6। এই ক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে বেক্সিমকোর জন্য দিতে পারেন একই আর্নিংস এর এগেইনস্টে তারে আপনি 6 টাইমস দিতে রাজি আছেন। এগুলো হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে এই যে পিই রেশিও, বেসিক্যালি আপনি কম্পেয়ার করবেন ইন্ডাস্ট্রির সাথে, যে টোটাল ইন্ডাস্ট্রিতে ধরেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে পি রেশিও ধরেন 8, আপনার পার্টিকুলার শেয়ার, আপনার পার্টিকুলার হচ্ছে যে এভারেজে ইন্ডাস্ট্রি 8, কিন্তু আপনার আছে 6। এই ক্ষেত্রে দেখেন আপনার কিন্তু শেয়ার কিন্তু মানে তুলনামূলকভাবে আন্ডার ভ্যালুড আছে। এখন এখন প্রশ্ন হচ্ছে যে আন্ডার ভ্যালুড তাহলে কেন থাকলো? এগুলো অনেকগুলো লট অফ রিজন আছে, যে মানে যদি পিপলস এর এক্সপেকটেশন আপনার প্রতি ইনফ্যাক্ট থাকে, মানে না আপনি ভালো মানে করলেও আপনি ম্যানেজমেন্ট ভালো হচ্ছে না, বা যে কোনো সময় ফ্লাকচুয়েট করতে পারে ইত্যাদি কারণে পিপল মানে আপনার আর্নিংস এর উপর কনফিডেন্স মাইট বি কম, সেই কারণে তার আর্নিংস এর এগেইনস্টে আপনাকে ইনফ্যাক্ট কম টাইমস প্রাইসিং দিতে রাজি আছে। এটা লটস অফ ফ্যাক্টরস ইনভলভ দেয়ার। তবে সেই ক্ষেত্রে পি রেশিও আপনি কম্পেয়ার করবেন ইন্ডাস্ট্রির সাথে এবং আপনার এখানে। এখন দেখেন এইটার মাধ্যমে আমরা একটা জিনিস ফোরকাস্ট করতে পারি, পি রেশিওর মাধ্যমে ফোরকাস্ট করতে পারি যে আপনি ফিউচার প্রাইসিংটা কত হবে একটা শেয়ারে। ধরেন আপনি বেক্সিমকোর ক্ষেত্রে আপনি 8 টাইমস দিতে রাজি আছেন, তাহলে এখন যদি আমি মনে করি যে আপনার বেক্সিমকোর আর্নিংস পার শেয়ার সামনের ইয়ারে 1 টাকা বাড়বে, 11 টাকা হবে, এবং যদি পি রেশিও সেম থাকে 80 থাকে, আপনি পি রেশিও 80 থাকে, তাহলে এখন তখন কি হবে, এই দেখেন 11 ইন্টু 8, তাহলে আপনি কিন্তু ইনফ্যাক্ট 80 টাকার যে শেয়ারটার দামটা ইনফ্যাক্ট কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, 85 টাকা হচ্ছে। তার মানে আপনি কিন্তু এটা যদিও ট্রিপলিং মেজার, কিন্তু তারপরও এট এ গ্লেন্স খুব কুইকলি আমরা এটা এস্টিমেট করতে পারি যে আপনি আর্নিংস ফোরকাস্টটা করতে পারেন। আপনার এই মানে ফিউচার স্টকের প্রাইসটা কত হবে সেটা কিন্তু আপনি পি রেশিওর মাধ্যমে মোটামুটি একটা গাইড করতে পারেন। তবে এমন কোনো কথা নাই যে আপনার আর্নিংস 11 টাকা হইলো কিন্তু কোনো কারণে পিটা আপনার কমে গেল, 8 থেকে 6 চলে গেল, তাহলে কিন্তু আপনার ওইটার ফোরকাস্টিংটা কাজে লাগবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য টুলস, ইজি টুলস, যে আপনি মেজার করতে পারেন আপনার মার্কেট প্রাইসটা কত ফলস, আর্নিংস এর এগেইনস্টে আপনি কত টাইমস তাকে আপনি অ্যামাউন্ট দিতে রাজি আছেন। সেটা হচ্ছে গিয়া হচ্ছে আপনার এখানে দুইটা আছে, আমরা ওই এখানে ওরা হচ্ছে যে একটা হচ্ছে ওরা দেখাইছে যে লিডিং পি আর ট্রেলিং পি। এখানে যেটা বলছে যে আমার একটু দেখি আমরা দুটার মধ্যে ডিফারেন্সটা কি বলছে। A company reports 10 million in earnings in the previous fiscal year. Analyzed, হ্যাঁ বলেন। 10 মিনিট ব্রেক দেওয়া যায় না, আজান দিচ্ছে। ঠিক আছে জিতু ভাই, তাহলে আমরা আবার শুরু করব তখন। ব্রেক না দিয়ে একবারে শেষ করে দিই আজকে এখানে। এই শেষ করে দিব, শেষ করে দেওয়া যায় কারণ একেবারে কম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তাহলে রিভিউ করলে এটার হ্যাঁ, উপরে আমি কালকে প্র্যাকটিক্যাল এমসিকিউ গুলো আনতে পারবো, আর বেশি যাওয়ার দরকার নেই কারণ এটা রিলেটেড অনেক ম্যাথ আছে। আচ্ছা মোটামুটি তো আমরা ওই তাহলে ঠিক আছে, আমরা তাহলে শেষ করে দিই। এরপরে তো আমরা ওয়েবটা তো আমরা একবার দেখাইছি, তাহলে শেষ করে দিল, তাহলে মানে আজকে সবাই একটু তাহলে স্টাডি করি। হ্যাঁ তাহলে স্টাডি করেন। আমি তো ক্যাপএমের এই মডেলটা কিন্তু আমি দেখাইছি, আর সবার এই পর্যন্ত যে ফর্মুলাগুলো আসছে এটা রিলেটেড অনেক প্র্যাকটিক্যাল কেস আছে এবং ম্যাথ আছে, এগুলো মোটামুটি
দেখাইতে গেলে এটা রিভিউ করেন বেটার হয়। এই জিতু ভাই, হ্যাঁ স্যার বলেন স্যার। মার্কেটে কিন্তু আপনি এই যে কোশ্চেন ব্যাংক অ্যান্সার নাই। মার্কেটে পাবেন না কোশ্চেন। নাই নাই নাই, ব্যাংক কালকে খুঁজছি বহুক্ষণ, না না পাবেন না। কাল নীলকে খুঁজতে খুঁজতে শেষ, পাবেন না এটা। কেউ দিতে চায় না, পায় নাই, কারো কাছেই নাই। না। আচ্ছা ঠিক আছে, তাহলে জিতু ভাই আজকে তাহলে হ্যাঁ। সেশন শেষ করে দেই। কালকে এখানে 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 যতটুকু বাকি আছে এই আমার ফর্মুলা কালকে- রিলেটেড আপনি ম্যাথ গুলো বের করে নিয়ে আসবেন কালকে। না আচ্ছা। আমি হচ্ছে আধা ঘন্টা একটা লেসন দিয়া তারপর আপনি শুরু করবেন, ঠিক আছে? গতকাল আচ্ছা। আগামীকাল আর কি। কালকে কখন? কালকে রাতে দেই 9টায়। হ্যাঁ রাতেই তো বটেই। হ্যাঁ, না 9টা পরে, 9:30 9:30। হ্যাঁ ওটাই। বেশি রাত হয়ে যায় না। না না, বললাম না আমার ওই 8টা থেকে 9:30 মধ্যে আমার এই থাকে আচ্ছা রেজাল্ট। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত। বেশি দিন নাই আর। হুম, ঠিক আছে। এই তীর্থদা ঠিক আছে, তাহলে আরিফ ভাই তাহলে আপনি তাহলে লিভ করেন, আমি Okay, তীর্থদার এন্ডে কোনো ইস্যু থাকলে করি আর কি আগামী। ওকে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর পেশেন্স। তীর্থদা কোনো ইস্যু আছে? দাদা না, কেমন বলেন না। আছেন দাদা? যেহেতু ক্লাস আছি, শেষ চলছে। করতে যাচ্ছে, জাস্ট কোশ্চেনটা রেখে কালকে আমরা কন্টিনিউ করব যদি কালকে অ্যাটেন্ড করতে পারি। আপনার চেহারাটা দেখি। শিওর শিওর। না না, আমি লাইটটা অন করে নি, সন্ধ্যা হয়ে গেছে তো। আপনার চেহারা তো ভুলে গেছি। অন করি। আরে সুন্দর মুখগুলো দেখতে ভালো লাগতেছে। ঘুম হয়েছিলাম, হঠাৎ করে দেখলাম মেসেজ জিতু ভাই, দেন আমি জয়েন করলাম। ভালো আছেন জিতু ভাই? এই তো আছি। দাদা এই তো দাদা আছি ভালো আপনাকে ভাই। দেখতে পাচ্ছি না। আমি তো হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে, ভালো সুন্দর দেখা যাচ্ছে। আমাকে দেখতে চাচ্ছেন, কিন্তু আমার তো পজিশন দেখানো অবশ্যই দাদা, একটা ভিডিও দাদাকে দেখবো, এটা হয় অনেকদিন পরে, এটা না দেখলে হয়? কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও অন করতে হবে, তাই তো? দাদা পড়াশোনার কি অবস্থা আপনার? চলছে আসলে ওইভাবে না। আমি হলো যে পার্ট 1টা কিছু হলো যে শুরু করছি, এটা তো মোটামুটি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কি অবস্থা? অবস্থা কেমন চলছে? এই তো দাদা, দাদার লুকটা চেঞ্জ হয়ে গেছে, লুকিং নাইস। এটা মডার্ন লুক দিছি, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? এটা হচ্ছে কোভিড ইফেক্ট। দ্যাটস গুড। কোভিড ইফেক্ট। আপনার জব আসলে কেমন আপনার চলতেছে? ক্লাসটা ভালো লাগছে, অনেক কিছু ভুলে গেছিলাম, রিকল করলাম। না না, আরেকটা আপনি জিনিস আমি আশা করব যে আপনি অল দ্য টাইম অ্যাটেন্ড করবেন আমাদের এই ইসেতে না ক্লাসে। না, বুঝছেন, এই ডিভিডেন্ড ভ্যালুয়েশনে ওই যে কমন স্টকে ধরেন 5 বছর হলে গ্রোথ আছে, 5 বছর পরে ধরেন গ্রোথ জিরো। হ্যাঁ, সেটা আমি ভুলে গেছি, এটা কালকে শেয়ার করেন। আর একটা আচ্ছা হচ্ছে ঠিক আছে। ইপিএস ক্যালকুলেশন ক্ষেত্রে ধরেন কোন কোম্পানি যদি লুজিং করছে নয়, ইপিএস তো তার নেগেটিভ, সেক্ষেত্রে মানে যে মার্কেট প্রাইস যখন বের করব তখন সেক্ষেত্রে নেগেটিভ কি আসবে, এটা কালকে শেয়ার করেন, জাস্ট কোশ্চেন গুলো রেখে যাই। মানে মার্কেট না, এগুলো যদি নেগেটিভ EPS হয়, then say for COVID situation this year maximum company will losing, ঠিক আছে, সেক্ষেত্রে then EPS আমার নেগেটিভ। মার্কেট তো একটা প্রাইস আছে, যেহেতু মার্কেট একটা স্ট্যান্ডার্ড আছে বা তার রিপুটেশন আছে, গুড রিপুটেশন, সেই ক্ষেত্রে কিভাবে ইয়া করবে? না এখন সেই ক্ষেত্রে ওই মানে পি রেশিও না নেগেটিভ, বস নেগেটিভ যদি হয় আপনার পি, তাহলে আমরা পি রেশিও বের করতে পারবো। আর একটা গুড কথা বলছেন আপনি, জি কখনো কে এর চেয়ে বড় হতে পারবে না, যদি হয় তাহলে এই ফর্মুলা কাজ করবে না, এটা একটা এটা গুড কনসেপ্ট। হ্যাঁ এটা গুড, এটা কারণ অনেকে হচ্ছে ভুল কি করবে। প্রত্যেকটা থিওরির এগেইনস্টেই কিছু অ্যাজাম্পশন আছে, বুঝছেন না? অ্যাজাম্পশন আছে, আপনার ওই অ্যাজাম্পশন যদি ফেল করে তাহলে আপনার থিওরি কাজ করবে না। আর এখানে যেটা বলা হইতেছে ইন্ট্রিনসিক ভ্যালু অনেকগুলো আছে, মার্কেট ভ্যালু, বুক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালুটা বলতে বোঝাচ্ছে যে আপনার থিওরিটিক্যালি দিস ইজ দ্য থিওরি, ঠিক আছে, কিন্তু এইটার উপর ডিপেন্ড করে আপনি আপনার মডেল তৈরি করবেন, মানে এটাই যে সব তা না, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা জিনিস একটা বেসলাইন, যেটা ওই থিওরিটা হচ্ছে আপনার একটা বেস, কারণ প্রত্যেকটা জিনিস এই যে প্রাইসিং যে হচ্ছে তা আন্দাজে হচ্ছে না, একটা বেস আছে, তার উপরে আদার সোর্স অফ থিংস এটার মধ্যে ইনফ্লুয়েন্স করতেছে, কিন্তু আপনি অ্যাজ এ কর্পোরেট ম্যানেজার বা কর্পোরেট ডিরেক্টর, ফিনান্স ডিরেক্টর হিসেবে আপনি বেসটা জানবেন, এর উপরে আপনি তারপরে প্লাস মাইনাস করা বা আসলে কি হচ্ছে বা কেন হচ্ছে ওটা অ্যানালাইসিস আপনি পরে করবেন। বাট আপনি যদি বেসই যদি আমরা না জানি তাহলে তো আমাদের মানে আমরা আগাতে পারি না। সেটা হচ্ছে এখানে থিওরিটা হচ্ছে আমাদের বেস, ক্যাপের মডেল বলেন, ডিভিডেন্ড গ্রোথ মডেল বলেন বা ডিসকাউন্টিং মডেল বলেন, অল থিংস আর অ্যাকচুয়ালি বেস।
Definitely. এই বেসগুলোর উপর হচ্ছে আমার টোটাল ফাইন্যান্সটা দাঁড়ায় আছে। আর আমাদের এগুলো কিন্তু করার অবজেক্টিভসটা হচ্ছে লাস্ট ক্লাসে আপনি ছিলেন না, আমরা ওয়েটটা করব, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওটা আমরা কেইটাকে বের করতে চাচ্ছি, যে কেইটাকে, এবং সবচেয়ে হার্ডার হচ্ছে আপনার এই কমন স্টকের কেইটা বের করা। কারণ হচ্ছে যে কমন স্টক তো কোনো কন্ট্রাকচুয়াল অব্লিগেশন নাই। আপনার হচ্ছে আপনি ইয়ের ক্ষেত্রে ইন্টারেস্ট বিয়ারিং যে ইগুলো আছে, প্রেফার্ড বলেন আর হচ্ছে আপনি ডেট বলেন, ওগুলো তো আপনি বের করতে পারবেন কেই, কারণ হচ্ছে যে ওটার হচ্ছে একটা কনস্ট্যান্ট একটা রেট আছে। কিন্তু আপনার কমন স্টকের ক্ষেত্রে তো সেটা নাই। সেই কারণে কমন স্টকের কেইর ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো আইডিয়া জেনারেট করে তারপরে কমন স্টকের কেইটা বের করতে হবে। আপনি আইদার ইউ ক্যান গো ফর ডিভিডেন্ড গ্রোথ মডেল, অর ইউ ক্যান আপনি আপনার চিন্তা করতে পারেন যে টোটাল ইনভেস্টমেন্টের, আমরা বেসিক্যালি তো প্রাইস নির্ধারণ হবে যে টোটাল যে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে ক্যাশ ফ্লো, ওই ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট করে যে প্রাইসিংটা হবে ওটাই তো বেসিক্যালি হার্ডল রেট। ওই রেটের মিনিমাম রেট, হ্যাঁ ওই মিনিমাম রেটটা থাকতে হবে। তার মানে ওইটা তো করতে পারেন, ডিভিডেন্ড গ্রোথ মডেল করতে পারেন। আমি পিটা বললাম, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে যে আপনার হচ্ছে আপনার স্টকটা কত ভ্যালুয়েশন হচ্ছে মার্কেটে, লটস অফ থিংস করে দেন আপনার এন্ডে আপনি যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল মনে করতেছেন আপনি সেভাবে ইনফ্যাক্ট ডিসিশন দিবেন। এখানে তো আপনাকে অ্যানালাইসিস দিবে আর ডিসিশন তো আপনাকে নিতে হবে, তাই না? শরীফ ভাই তো অনেক পরে জয়েন করলেন মনে হয়, আমাদের ক্লাসটা কি অ্যাটেন্ড করতে পারেন নাই শরীফ ভাই? জি জি, আজকে ঝামেলা ছিলাম আর কি, এটা পিকনিকে আসছিলাম তো। এখনো মনে রাস্তায়। জিতু ভাই, আমরা একটু স্ট্র্যাটেজিক আলোচনা করি। ক্লাস তো অনেক, দাদার কথা শুনলাম, দাদা অনেক মানে টায়ার্ড। আমি তো হলো যে পার্ট 2টা মোটামুটি আমি কভার করেছি। আবার জিতু ভাই বললো পরীক্ষা দিতে গেলে পার্ট 1টা মোটামুটি আমি থিওরি কমপ্লিট করছি। এখন কি আমি দুটোই কি শুরু করব না আগে পার্ট 1 পরীক্ষা দিয়ে আপনি পার্ট 1টা ওভাবে ঘাবড়ানোর কিছু নেই। পার্ট 1টা একটু যদি নলেজ নিতে পারেন সেটা আপনার জন্য ভালো। পার্ট 1টা হ্যাঁ, তবে আপনাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না, কারণ আপনারা অলরেডি ধরেন সিএ ব্যাকগ্রাউন্ডে অনেক পড়াশোনা করছেন, খুব একটা ইয়ে করুন। যাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ দুর্বলতা আছে তাদের জন্য আসলে পার্ট 1টা একটু হালকা নলেজ নিয়ে। আজকে এক্সাম দিয়েছে, তার কি রেজাল্ট দিয়েছে? হ্যাঁ, ওর রেজাল্ট হয়ে গেছে। কেমন হয়েছে? ওর স্কোর হয়েছে 300, ও 60%। আর একটা ব্যাপার, ও কিন্তু ফ্রেশার ছিল, হ্যাঁ বিবিএ ফ্রেশার একেবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তবে ধরেন যাদের মোটামুটি 8-10 বছরের এক্সপেরিয়েন্স আছে কর্পোরেট সেক্টরে, ওরা ওই 10% এমনি কভার করতে পারে। ওকে, ইনশাআল্লাহ আমি সাহস পেলাম। ওকে, তাহলে মে মাসে আমরা পরীক্ষা হলে দেখা হচ্ছে। না, হবে। ওই ছেলেটার পরীক্ষা দিয়ে এটা একটা ধারণা পাওয়া গেছে, ভালো খারাপ না। না, ও তো বলছিলেন যে আপনার ওই যে পার্ট 1টাতে একটু দুর্বলতা ছিল বললেন না? পার্ট 1 বলতে ওর আসলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং একটু দুর্বলতা আছে, এবং কস্ট অ্যাকাউন্টিং এর বেসিক কনসেপ্ট গুলো আবার ধরেন অ্যাকচুয়ালি কি যে পরীক্ষার হলে একটা টাইম একটা ফ্যাক্টর। টাইমের সাথে আরেকটা ব্যাপার, যারা ধরেন এক্সপেরিয়েন্স অলরেডি জবে আছে তারা কিন্তু অনেক টার্মিনোলজির সাথে পরিচিত, ও সিলেবাসে আসুক বা না আসুক। হ্যাঁ, তো একটা ফ্রেশ বিবিএ আর ধরেন আপনাদের সাথে কিন্তু অনেক পার্থক্য আছে। ও যদি 60 পায় খেটে খুটে, আপনি নিঃসন্দেহে পাস করবেন, আমি শিওর। সাহস পেলাম, অনেক সাহস পেলাম। হ্যাঁ, 60% মানে ও একটা ফ্রেশার ছেলে, সেটা ওর জন্য কিন্তু এটা খারাপ না, অ্যাপ্রিশিয়েবল। ডেফিনেটলি। হ্যাঁ, ফার্স্ট অ্যাটেম্পে ফেল করা এসব প্রফেশনাল ডিগ্রিতে এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। আপনি সিমা ফার্স্ট ট্র্যাকে তো ফেল করতেছে হাজার স্টুডেন্ট, হ্যাঁ সেটা কোনো ব্যাপার না। তারপরে এটা একটা মানে বেঞ্চমার্ক ধরা যায় এক্সপেরিয়েন্সদের জন্য, যে 10+ এক্সপেরিয়েন্স আমাদের পার্টিসিপেন্ট যারা আমরা সব, আশা করি আমরা বের হয়ে যাবো। ও ইনশাআল্লাহ। ওকে দাদা, থ্যাংক ইউ দাদা, অনেক ভালো লাগলো। দেখি চেষ্টা করব কালকে। আশা করব যে আপনি পার্টিসিপেট করবেন আমাদের সাথে, ঠিক আছে? শিওর। ওকে, থ্যাংক ইউ দাদা। আপনি শুধুমাত্র এটা না, আপনি কন্ট্রিবিউটও করবেন সামহাউ, ঠিক আছে? তো চেতা পাবো। ওকে ইয়া ভাই, জিতু ভাই আপনার সাথে অফ একটু কথা হবে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ বস। ওকে দাদা, আচ্ছা। ওকে বাই। শরীফ ভাই, আমরা অলরেডি সেশনটা শেষ করছি 5 মিনিট আগেই। জি জি জি। ওই আগের জিনিসটা গতকালকের ওগুলো রিভিউ করলাম। হ্যাঁ, কালকে আবার হয়তো ওটার প্র্যাকটিক্যাল কেসে যাব। কালকে কখন ক্লাস হবে? কালকে 9:30। ও আচ্ছা, কথা হলো 9:30। ঠিক আছে তাহলে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।